আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো, হ্যালো। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যায়। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, যাক। কে আমাদের রিফাত ভাই মনে হচ্ছে। আওয়াজটা মনে হয়। না, আমি স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় রিফাত ভাইয়ের আওয়াজের মতো লাগতেছে তো। আহ আমরা আজকে কয়জন আছি এখন পর্যন্ত? 9 জন। আমরা জি। একটু অপেক্ষা করি, হ্যাঁ। যেহেতু 9টায় ক্লাস, আর একটু অপেক্ষা করি, সবাইকে জয়েন করার সুযোগ দিই। এর মাঝখানে আমরা কিছু টপিক নিয়ে কথা বলি। আপনাদেরকে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এখন বর্তমান আপনাদের কোর্স প্রায় অর্ধেকের কাছাকাছি বললেই চলে। এর মাঝখানে আপনাদের কি কি প্রবলেম ফেস করতেছেন আপনারা, বা কি কি হলে মনে করেন যে আপনাদের স্টাডিটাকে আরো ইমপ্রুভ করা যাবে, বা আপনাদের কি কি ল্যাকিংস মনে হচ্ছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই আনমিউট করতে পারেন, সমস্যা নেই। কিছুক্ষণ কথা বলি। হ্যালো, আমাকে কি শোনা যায়? জি স্যার, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। কাউকে তো রেসপন্স পেলাম, আমি তো ভাবলাম হয়তো সবাই অফলাইনে চলে গেছেন। আচ্ছা, যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়ে কথা না বলে নয়, কিছু গাইডলাইন না দিলে না হয় না আর কি। সেই বিষয়ে আর কি কথা বলি। উম, বর্তমানে আপনাদের টপিক তো অনেকগুলো ক্লাস হয়েছে, হয়ে গেছে না? টেকনিক্যালের উপরে ক্লাস হয়ে গেছে, তারপর হচ্ছে নন টেকনিক্যালের উপরে ক্লাস হয়ে গেছে তো, তাই তো? প্রায় অনেকটাই ক্লাস হয়েছে। আমরা আমাদের সিলেবাস সম্পর্কে আমার সাথে কমিউনিকেট করেন, কমিউনিকেট না করলে, অপরপ্রান্ত কমিউনিকেট না করলে মনে হয় যে আমি আসলে মানে নিজে থেকেই বক বক করতেছি। আহ জি স্যার, তো বলেন। আপনার আমাদের মনে হয় যে আমাদের অনেকগুলো টপিকের উপর ক্লাস শেষ হয়ে গেছে, একটা টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। আপনাদের কি আমাদের এই সিলেবাস সম্পর্কে ফুল অন আইডিয়া আছে? যে আমাদের বিপিএসসি সিলেবাস নিয়ে আমরা পড়ছি বা আমরা জানি, বা আমাদের কোনটার উপর গুরুত্বপূর্ণ বেশি দিতে হবে, ইম্পর্টেন্সি বেশি দিতে হবে কিংবা না, এই সম্পর্কে আমাদের নলেজ আছে? বা কিভাবে জিনিসগুলোকে ক্র্যাক করতে হবে? না স্যার, ওভাবে তো হচ্ছে ক্লিয়ারলি কোনো নলেজ নাই বলতে গেলে, এখনো শূন্যে ক্লিয়ারলি ভাসতেছে কোনো এরকম নলেজ, শূন্যে ভাসতেছেন এরকম? আচ্ছা, আজকে যেহেতু আমাদের টপিক গুলা আছে মোটামুটি, একটা টপিক বলতে গেলে আর দেড়টা টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, তাহলে একটু বেশি আমি বিষয় নিয়ে আসলে গাইডলাইন না দিলে নয়, কারণ পাথ হয়ে আগে সব থেকে বড় আপনাকে ডিস্ট্রাক্ট করতে হবে, এরপরে আপনাকে আপনাকে আগাইতে হবে। যদি এই বিষয়গুলোকে আপনারা নলেজে না রাখেন বা কিভাবে আগাবেন সেই বিষয়টা আসলে খুবই কষ্ট হয়ে যায়। আসলে এই বিষয়টা আমি আসলে বর্তমান আসলে এইভাবে জানলে হয়তো আমি পিপিটি রেডি করে আনতাম আপনাদের জন্য। তো প্রথম কথায় যদি বলতে চাই যে আমাদের তো তিনটা স্টেপ, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ভাইভা, তিনটা স্টেপ, হ্যাঁ। এই তিনটা স্টেপের মধ্যে আমাদেরকে কোন স্টেপ গুলোতে কিভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিস। আপনি যত বেশি টাইমটাকে ইউটিলাইজ করতে পারবেন, আর ওই টাইমের মধ্যে নিজেকে যত বেশি স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করতে পারবেন, চাকরিটা কিন্তু আপনারই হবে। কারণ আপনারা যে সময়টাতে আপনারা পরীক্ষা দিবেন বা যে সময়টাতে আপনারা পরীক্ষাতে বসবেন, আপনাদের সাথে প্রায় আপনার ব্যাচটা এমন হবে যে আপনাদের সাথে সব থেকে বেশি কম্পিটিটর থাকবে এই সময়টাতে। কেন বলি? অলরেডি মনে করেন যে 20-এর ব্যাচের, 19-এর ব্যাচের কিছু স্টুডেন্ট এখনো আছে যারা সরকারিতে জব পায়নি। তারপর ওই 21-এর থেকে শুরু করে 21, 22, 23, 24, 21-এর যেহেতু আমরা হয়ে গেছি, 22, 23, 24, ইভেন 25-এর ব্যাচ প্রায় টোটালি ভাবে আপনাদের সাথে সার্কুলারে বসতে যাচ্ছে। 25-এর ব্যাচ না পাইলেও কিন্তু 24 পর্যন্ত ব্যাচ আপনাদের সাথে সার্কুলারে বসতে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এই সার্কুলারে প্রায় 1 থেকে 1.5 লাখ ক্যান্ডিডেট এবার হিট করবে, যেটা একদম মানে গতবারের তুলনায় অনেক বেশি।
অনেক বেশি হবে, যেটা আপনারা এবার চোখে দেখতে পারবেন যে আসলে এত ক্যান্ডিডেট হইলো কিভাবে, যে ইতিপূর্বের তো আমাদের সার্কুলারগুলোতে এতগুলো ক্যান্ডিডেট ছিল না, কিন্তু এবার ক্যান্ডিডেট হয়ে গেছে। কিন্তু এবার ক্যান্ডিডেট হওয়ার পিছনে কারণ হচ্ছে যে 21-এর পরবর্তী সময় যে সময়গুলোতে ছিল, এই সময়গুলোতে আমাদের স্বৈরাচারী সরকার থাকার কারণে অনেক বেশি পরিমাণে নার্সিং ইনস্টিটিউট অনুমোদন হয়েছে। অনুমোদন হওয়ার পরে অনেক বেশি স্টুডেন্ট লাইসেন্স পাস করে এই পর্যন্ত আসছে। তো দেখা গেছে যে প্রতি বছরে আপনার 3টা করে ব্যাচ বের হচ্ছে। তিনটা তিনটা ব্যাচের মধ্যে প্রায় ধরেন 60 থেকে 70 হাজার, ন্যূনতম ধরেন 32,000 34,000 স্টুডেন্ট প্রায় বের হচ্ছে এক ব্যাচ থেকে, এক ইয়ার থেকে। তো এগুলো হিসাব করে গেলে 4টা ব্যাচে 1,20,000, বা আগের আছে 1,20,000 ক্যান্ডিডেট আছে, 4 বছর যদি হিসাব করি 30,000 করেও যদি হিসাব করি প্রতি বছরে, তার 4 বছরে হচ্ছে 1,20,000। আর এদিকে মনে করেন গুড়িগারা কিছু আছে যারা এখনো বারবার ফেইলিওর হচ্ছে, তাদেরকে তো কাউন্টে ধরতে হবে, কারণ চাকরির বয়স সীমা কিন্তু এখন বাড়াই দিছে প্রায় 32 বছর পর্যন্ত। তাহলে মনে করতে হবে প্রায় আপনাকে ধরে রাখতে হবে 1.5 লাখের উপরে, কম ধরা যাবে না, বেশি ধরতেই হবে, কারণ কম ধরাটা আপনার জন্য কাম্য না, যেহেতু আপনি একজন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট, আপনাকে বেশিটাই ধরতে হবে। তো এর মাঝখানে যেটা আপনাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কিভাবে ক্র্যাক করব, বা কোন জিনিসগুলোর উপর আমাদেরকে বেশি ফোকাসেবল করতে হবে। ফোকাসেবল কোন জিনিসগুলোতে করতে হবে আপনাকে, আমি যদি এখন বর্তমান বলি যে আপনাদের সবার কাছে প্রশ্ন যদি থাকে, আপনাকে যদি বলা হয় যে আপনি কোন বিষয়ের উপর ফোকাসেবল করবেন, আপনার মতে আপনি কোন বিষয়ের উপর ফোকাস করতে চান, বা এই যে চাকরি পাইতে আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন থাকলো, যে দেখি আমি আপনাদের সিলেবাস নিয়ে আপনাদের ধারণা কতটুকু, যে আপনাকে যদি এখন বলা হয়, যে কোশ্চেন করা হয় যে আপনি কোন বিষয় টপিকের উপর বেশি ফোকাস করবেন, তাহলে আপনার অ্যান্সার কি হবে? স্যার অবশ্যই হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে এই সাবজেক্ট গুলোর উপর। কারণ দেখা যায় যে নার্সিং টেকনিক্যাল তো আমরা 4 বছর পড়েই আসছি, কম বেশি সবার ধারণা থাকেই। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্যার টোটালি ইংলিশ আর জিকে এর উপর কোনো নলেজই নেই, বাংলা তো আরো বেশি নেই। মানে চেষ্টা করলেও মাথায় ঢুকতেছে না, এরকম টাইপসের অবস্থা। খালি গদবাদা আচ্ছা। মুখস্থ করে যাচ্ছি আর পড়তেছি এই। একজন স্টুডেন্ট দিক থেকে একদম আপনি একদম পারফেক্ট, একদম স্টুডেন্ট দিক থেকে আপনার কমপ্লিমেন্টটা একদমই পারফেক্ট। আমি আপনার কমপ্লিমেন্টটাই একটু এক্সপ্লেনেশন করবো, এক্সপ্যান্ড করবো। এখন বর্তমান কথা যদি আমরা সিলেবাসের কথা যদি একটু চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান আর টেকনিক্যাল, বেসিক্যালি 4টা। প্রিলিমিনারি কথা যদি বলি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান অ্যান্ড টেকনিক্যাল। তো টেকনিক্যাল অনুযায়ী আমাদেরকে দেওয়ার কথা হচ্ছে টেকনিক্যাল 40 মার্ক, আর 20-20 করে 60 মার্ক। তো এই হিসাবে 100 মার্ক ডিস্ট্রিবিউট হওয়ার কথা থাকে আমাদের পিএসসি সিলেবাস অনুযায়ী। কিন্তু আপনি ইতিপূর্বে যদি আপনি সিলেবাস ক্যাটাগরি গুলো যদি ফিল আপ করেন বা দেখেন, বা প্রশ্ন প্যাটার্ন গুলো দেখেন, সেখানে দেখা যাবে যে সর্বোচ্চ 20 থেকে 22 মার্কের উপর টেকনিক্যালের কোনো প্রশ্ন রাখা হয় না। আচ্ছা, ধরলাম 25 মার্কই আমাকে প্রশ্ন দিছে টেকনিক্যালের উপরে, বাকি 75 মার্কের প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস থাকতেছে। অর্থাৎ বাকি 75 মার্কের জন্য আমার পড়াশোনার লেভেল কিন্তু 3 বছর করে আসেনি, কিংবা 4 বছর করে আসেনি, আমি 4 বছর শুধু পড়াশোনা করে আসছি। ওই সে আমার ধরা বান্ধা 25 মার্কের উপরে। আমি কিন্তু আর বাকি 75 মার্কের জন্য পড়াশোনা করে আসিনি। কারণ বাকি 75 মার্ক পড়াশোনা করতে হলে আমাকে আরো 4 বছর, মানে আমাকে ধরেন 25 মার্কের জন্য আমি 3 বছর করছি, আর এদিকে 75 মানে আরো 3 বছর, 4 বছর পড়াশোনা করা উচিত ছিল আমার। কিন্তু সেই সুযোগটা আমাদের হাতে নাই, কারণ পিএসসি সিলেবাসটা এমন ভাবে ক্যাটাগরিজ করা, যেখানে আপনাকে বাংলাদেশের সবকিছু সম্পর্কে জানতে হবে, আপনাকে অলরাউন্ডার হতে হবে। নট ইভেন আপনি আপনার টেকনিক্যাল সেক্টরে ইনক্লুড হবেন, বাকি ক্ষেত্র আপনাকে অল ওভার রাউন্ড জানতে হবে। যদিও এটা আসলে কাম্য নয়, কারণ আমরা হচ্ছে টেকনিক্যাল সাইড থেকে পরীক্ষা দিই, আমাদের উচিত ছিল যে সর্বোচ্চ টেকনিক্যাল লেভেল থেকে আমাদেরকে প্রশ্ন করা, যাতে করে আমরা আমাদের থেকে পুরো ইফেক্টিভ যেটা আছে যেটা আমরা বের করে আসতে পারি। কিন্তু আহ আমাদের বাংলাদেশ মানতেই হবে অলরাউন্ডার সব দিক থেকে ভাবে, সেহেতু পিএসসির একজন যখন আপনি পরীক্ষার্থী বসবেন, সেই ক্ষেত্রে আপনাকে সবকিছু নলেজ, বাংলাদেশ সম্পর্কে টুকিটাকি নলেজ, এবং অল এন্ড অলরাউন্ডার হয়ে আপনাকে পিএসসির ক্যাটাগরিতে বসতে হবে। তো সেক্ষেত্রে বোঝাই যায় যে আমাকে এই নন টেকনিক্যাল সাবজেক্টগুলোকে আমাকে কতটুকু সময় ব্যয় করতে হবে। আপনি টেকনিক্যাল রিলেটেড যে কোনো ধরনের এমন কোনো কোশ্চেন হয় না টেকনিক্যালে যেটাতে আপনাকে আটকাইতে পারবে, কারণ আপনারা 3 বছর যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছেন এই টেকনিক্যালে। দেখা গেছে যে এই টেকনিক্যাল রিলেটেড আমরা তো টেকনিক্যাল ক্লাস নিচ্ছি, এই টেকনিক্যাল ক্লাসে আপনাদেরকে অনেকটা রিভিউ হয়ে যাচ্ছে, সাথে আমি একটু পড়লে আমি কিন্তু টেকনিক্যাল ভালোভাবে ইজিলি ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, ধরেন সর্বোচ্চ 25 মার্ক আছে, যে ফার্স্ট হবে ধরেন সে 25-এ 25 পেলো, আপনি কিন্তু 20-এর নিচে পাবেন না। আপনি কিন্তু টোটালি সে 25 পেলো, আপনি 20 পাবেন। কিন্তু খেলাটা হবে কোথায় জানেন? এই নন টেকনিক্যাল সাবজেক্ট গুলো, যে বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান।
এর মাঝখানে আপনাদের একটা প্রশ্ন বলি। যেহেতু গতানুগতিক ধারণায় বাংলার যে প্রশ্নগুলো আছে, বাংলার প্রশ্নগুলো দেখবেন কন্টিনিউয়াসলি রিপিটেবল। রিপিটেবল হইলেও কিন্তু জিনিসগুলো হচ্ছে কি একটু ঘুরায় ফিরায় আসে। যেমন রিপিটেবল বলতে কিরকম, প্রশ্ন কিন্তু রবীন্দ্রনাথ থেকেই হবে, প্রশ্ন কিন্তু কাজী নজরুল ইসলাম থেকেই হবে, প্রশ্ন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত থেকেই হবে। নতুন কোনো কবি আসবে না এখানে, নতুন কোনো কবির জন্ম হবে না। প্রশ্ন কিন্তু এখান থেকে এটাই রিপিটেবল। আমি বলছি না যে প্রত্যেকটা প্রশ্ন রিপিটেবল হবে, রিপিটেবল কি কবি কথাগুলো রিপিটেবল। যেমন আপনাকে প্রশ্ন করতে হলে আপনাকে ছোটস্থ কিছু টপিকের উপর নাম মনে রাখতে হবে। যেমন রবীন্দ্রনাথ, নিজের নাম ভুলে গেলে রবীন্দ্রনাথ মানে প্রোনস এন্ড কনস থেকে মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, মানিকচন্দ্র আপনার মানিক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, জীবানন্দ দাশ। এই জিনিসে এই টপিক গুলো আপনাকে কখনোই ভুল করা যাবে না। এই টপিক গুলোর মধ্যে যত বেশি আপনারা এক্সারসাইজ করতে পারবেন, আমি বলতেছি না মুখস্থ, মুখস্থ করলে আপনি মনে রাখতে পারবেন না। বাংলা এমন একটা টপিক, আপনি যতই মুখস্থ করেন না কেন, আজকে আপনি মুখস্থ করছেন, ট্রলি মুখস্থ করছেন, আগামীকালও ট্রলি মুখস্থ করবেন, এক সপ্তাহ পর যখন বইটা খুলে বসবেন ট্রলির মধ্যে কিচ্ছু মনে থাকবে না। কিন্তু যখন আপনি এমসিকিউ এক্সারসাইজ করবেন, প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসটা আপনার পরীক্ষার খাতে আপনাকে ইমপ্রুভ করবেন। যদি আমার কথা মনে না হয়, যদি আমার কথা মানে যদি ভ্যালু ফর মানি মনে মানে দেখবেন যখন আপনি পরীক্ষার খাতায় কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবেন। ভ্যালু ফর মানি তখনই হবে যখন দেখবেন যে হ্যাঁ, পরীক্ষার খাতায় আমি প্র্যাকটিস করছি, আমার কিন্তু ট্রলি মুখস্থ আছে বা আমি ট্রলি অ্যান্সার করতে পারছি। তখন মনে হবে যে কেন আমি প্র্যাকটিসের কথাটা বারবার বলতেছি। মুখস্থ করে আপনি বাংলা কখনোই ট্রুলি আনতে পারবেন না। আনতে পারবেন একটা মাত্র যখন আপনি এই জিনিসটাকে কি করতে পারবেন, যখন আপনি প্রপারলি ভাবে এই জিনিসগুলোকে প্র্যাকটিসেবল আনতে পারবেন। আর হ্যাঁ, মার্ক ক্যারি করার একটা মাস্ট প্যাটার্ন হচ্ছে কিন্তু আপনাকে ইংলিশ। ইংলিশ কিন্তু খুব ইজি, প্রিলিমিনারির জন্য ইংলিশ খুব ইজি আপনি মার্ক ক্যারি করার। তো ইংলিশকে যত বেশি টাইম দিবেন তত বেশি আপনি প্রিমিয়ারি আপনার জন্য ভালো হবে। ইভেন নট ইভেন প্রিমিয়ারি, ব্রিটেনের জন্য মার্ক ক্যারি করার জন্য ইংলিশ কিন্তু ইংলিশের বস হইতে হবে। কিভাবে বস হবেন, গতানুগতিক এত কিছু পড়ার দরকার নাই। বিপিএসসি তে সিলেবাসে ইংলিশ এমন কোন মানে ভার্সিটি লাইফে যেমন টাফ মানে টাফ টাইপের কোশ্চেন হয়, এরকম কিন্তু কোশ্চেন কিন্তু পিএসসি তে প্রিমিয়ারি দেয় না। আপনি খুব ইজি কোশ্চেন দিবে। এর জন্য আপনি কি করবেন, ওই যে কম্পিটিটিভ ইংলিশ গ্রামার একটা বই পাওয়া যায় ভার্সিটি লেভেলে, যারা পরীক্ষার্থী পরীক্ষা দেয়, হ্যাঁ দেখবেন ওদের একটা মোটা একটা বই পাওয়া যায় কম্পিটিটিভের, ওখানে প্রচুর প্র্যাকটিস করা যায়। হ্যাঁ, এই প্র্যাকটিস গুলো করবেন ওই কম্পিটিটিভ ইংলিশে। যেমন কিছু সিলেক্টেড টপিক আছে, আপনি সিলেবাস খেয়াল করে দেখবেন কিছু সিলেক্টেড টপিক দেওয়া আছে। ওই সিলেক্টেড টপিক গুলোর মধ্যে যদি প্র্যাকটিসটা আপনি রাখতে পারেন, আমি বলি যদি 20টা প্রশ্ন হয়, 20টার প্রশ্ন 21টা প্রশ্ন আপনি এই বইয়ের বাইরে পাবেন না। কারণ ইংলিশ সব সময় রিপিট হয়, ইংলিশ সব সময় রিপিট হয়। ইংলিশ আপনার চেঞ্জ নাই। আপনি যদি স্ট্রাকচারটা মেইন রাখতে পারেন, ফলো করতে পারেন, ইংলিশ আপনার রিপিটেবল হবে না, মানে আপনার ক্ষেত্রে ভুল হবে না। আপনাকে মাথায় রাখতে হবে ইংলিশ। আরেকটা প্রশ্ন আসে যে নন টেকনিক্যালের সব থেকে বড় হেডেক আছে আমাদের ইন্টারন্যাশনাল নিয়ে, যে আমরা সাধারণ জ্ঞান পড়তেছি, বাংলাদেশ নিয়ে পড়তেছি, আবার আরেকটা টপিক খুব বেজাল্লা লাগে ইন্টারন্যাশনাল নিয়ে। তো আমি একটু বলবো যে আপনাকে পিএসসি তে টিকার জন্য যে আপনাকে 100 মার্ক পেতে হচ্ছে না, আপনাকে 100-তে 90 মার্কও পেতে হচ্ছে না। আপনাকে 100-তে যদি আপনি মনে করেন আপনি একদম সেফ জোনে থাকতে পারবেন বা সেফ জোনে থাকতে চান, তাহলে আপনার 60 পাইলে এনাফ। যেহেতু নেগেটিভ মার্কিং আছে, আপনারা কখনোই চিন্তা করবেন না যে আমি আজকে আমার পুরো প্রশ্ন প্যাটার্ন কমন, আমি চাইলে 100-100 দাগাবো। যদি আপনি 100-100 দাগাইতে যান, আপনি বলবেন যে আপনি দেখবেন যে নেগেটিভ মার্কিং কারণে আপনি পাসই করতে পারবেন না। তো আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমাকে আমাকে প্রিলিমিনারি, শুধু প্রিলিমিনারি বেচে আমাকে পাস আউট করতে হবে। এখানে আমাকে হাইয়েস্ট মার্ক পাইলে আমার কোনো ক্রেডিট নাই। যে 50 পাবে সেও আমাকে রিটেনে যাবে, যে 100 মার্ক পাবে সেও রিটেনে যাবে। এটার কোনো ভ্যালু ফর মানি নাই, এখানে কোনো কাট মার্ক নাই, এখানে জন্য মার্কিং নাই যেটা আমাকে রিটেন কিংবা ভাইভাতে আমার জন্য হেল্প করবে। হ্যাঁ, রিটেনের মার্ক কিন্তু ভাইভাতে যায় যোগ হবে। হ্যাঁ, ওইটার উপরে যে আপনার মেধাক্রম হবে। তো সেক্ষেত্রে আমাকে প্রিলিমিনারি এমন করতে হবে যে আমাকে যেই যেই টপিক গুলো, যেমন আমি বলি আপনি একটা টপিক খুব সুন্দর করে স্কিপ করতে পারেন, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে নলেজেবল যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো চাইলে আপনি স্কিপ করতে পারবেন। হ্যাঁ, সব স্কিপ করার দরকার নাই। যেমন জাতিসংঘ, ইউনাইটেড নেশন নিয়ে যে জিনিসগুলো আছে, এগুলো স্কিপ করার কোনো প্রয়োজন নাই। এগুলা টুকিটাকি 1-2টা চ্যাপ্টার আছে, এটা আপনি পড়লেই আপনি আয়ত্ত রাখতে পারবেন। তবে আমার মনে হয় এই ইন্টারন্যাশনাল চ্যাপ্টারটা বাদ রেখে, মানে ইউনাইটেড নেশনে এই চ্যাপ্টারটা রাখে আপনি ইন্টারন্যাশনাল হাত দিয়ে ধরারই দরকার নাই। হ্যাঁ, যেমন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যেমন কিছু কমন টপিক আপনি সংবিধান থেকে প্রশ্ন পাবেনই, তারপর পতাকা নিয়ে প্রশ্ন পাবেনই, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্রশ্ন পাবেনই, তারপর হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন পাবেনই, এ ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন পাবেনই। এইগুলো জিনিস নিয়ে স্কিপ করা যাবে না। হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই জিনিসগুলো নিয়ে স্কিপ করা যাবে না। এই জিনিসগুলো কমন, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ধরে রাখতে হবে। আপনি প্রশ্ন অ্যানালাইজ করবেন,
মেবি এই লাস্ট ক্লাসে একজন আমাকে প্রশ্ন করছিল যে আসলে কিভাবে গাইডলাইন করব। আপনি আপনার গাইডলাইন মানে গাইডার আপনি নিজে হবেন, আপনি কি করবেন আমি বলি, আপনারা বিগত 10 থেকে 12 বছর প্রশ্ন প্যাটার্ন নিয়ে বসবেন। 10 বছরের প্যাটার্ন নিয়ে বসার দরকার নেই, আপনি 16 সাল থেকে এই 25 সালের প্যাটার্ন নিয়ে বসবেন। দেখবেন এখানে হিউজ পরিমাণ প্রশ্ন হবে, আপনি প্রশ্নগুলো নিয়ে যদি একটু অ্যানালাইজ করেন, আমি আশা করি যে আপনার ক্ষেত্রে আপনার গাইডার আপনি নিজে বুঝে পাবেন, আপনাকে কোন মানে রুটে হাঁটতে হবে, কোন রুটে চলতে হবে, কোন রুটে দৌড়াইতে হবে, আপনি নিজেই নিজেরটা খেয়াল করে রাখতে পারবেন। তো আমি বলি যে একটু সেন্সিটিভ হতে হবে আপনাদেরকে, হ্যাঁ, এই জিনিসগুলো কথাগুলো অনেক। আর সামনে যখন পরীক্ষা আসবে তখন আমি আশা করি পরীক্ষার কিভাবে আসলে আপনারা এমসিকিউ গুলোকে দাগাবেন, কিভাবে রিটেন যখন রিটেন আসবে কখন রিটেন প্যাটার্ন গুলো ফিল আপ করবেন তখন বলে দিব। তবে আপাতত যেহেতু এখনই আমি চুরি বুদ্ধা শিখাইতে চাচ্ছি না, এখন আপাতত হচ্ছে আপনাদের জানার সময়। আপনাকে যত বেশি নলেজ গেদার করবেন তত বেশি আপনাদের জন্য ভালো হবে, নলেজ গেদার করেন। যখন পরীক্ষার সময় আসবে তখন আমরা চুরি বিদ্যাও শিখাই দিব। মধুদার প্রকাশনীর আমরা যারা টিচার আছে আমরা খুব, বলে না, স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট তারা চুরি করতে জানে। হ্যাঁ, চুরি কিভাবে করতে হয় সেটাও আমরা দেখাই দিব, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা টপিকের দিকে আগাই, কি বলেন? জি ভাইয়া। হুম, আচ্ছা, আজকে 3টা টপিক আছে আমার কাছে। একটা হচ্ছে হেমাটোলজিক্যাল সিস্টেম, একটা হচ্ছে কার্ডিও সরি হেমাটোলজিক্যাল সিস্টেম, ইন্টিগুমেন্টারি সিস্টেম আর মাসকুলার সিস্টেম। আহ এই 3টে টপিকের মধ্যে যদি আমি অ্যানালাইজ করি, আমার কথা শোনা যায় কি? আমার কথা যদি শোনা যায় না মাঝখানে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, হ্যাঁ। আসলে আমার কথা শোনা যাচ্ছে না কিংবা রিপিটেবল দরকার, হ্যাঁ, আমি একটু মানে আমাকে রিপিট করলে আমার জন্য খুব ভালো হয়। তো আজকে যে 3টা টপিকের ভিতরে একটা ইউজলেস টপিক আছে, সেটা হচ্ছে মাসকুলার সিস্টেমের টপিক। এই টপিক নিয়ে ইতিপূর্বে এখন পর্যন্ত কোনো রকমের প্রশ্ন হয়নি। তবে প্রশ্ন হয়নি বলে আমরা ছেড়ে দেবো এমনটাও না, আমরা এটা নিয়েও ডিসকাস করব। তবে যেই টপিকটা বর্তমানে আপনাদের সামনে রাখছি আর কি, হেমাটোলজিক্যাল সিস্টেম, এই টপিকের উপর কিন্তু অনেক প্রশ্ন হয়, প্রতি বছরই প্রশ্ন থাকে। আপনারা মেবি গতকালকে একটা ক্লাস হয়েছে মেবি মায়োকার্ডিয়াল ইনফেকশন নিয়ে, এই টপিকের উপর ক্লাস হয়েছে। আপনারা সবাই কি ক্লাসটা করছেন? হ্যাঁ, গতকাল তো হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। হ্যাঁ, জি জি ভাইয়া করেছি। আচ্ছা, এই ক্লাসটা যেহেতু করেছেন, এই ক্লাসটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, হ্যাঁ। এই ক্লাসটা ভালো করে বুঝতে পারছেন কিনা সেটা বলেন। কারণ এই টপিকে পড়ানোর আগে যদি ওই টপিকটা ভালো করে বুঝতে পারেন তাহলে এই টপিকগুলো আপনাদের জন্য খুব ইজি হবে। যদিও নিয়ম ছিল যে হেমাটোলজিক্যাল সিস্টেম পড়ানোর পরে ওই সিস্টেমগুলো পড়ানো উচিত, এজ এ নিয়ম অনুযায়ী। সে তো বাদ দেন, ওইটা যেহেতু হয়নি আমাদের সময় সাপেক্ষে, রুটিনটা একটু চেঞ্জ হওয়ার কারণে। তবে আশা করি আজকের টপিকটার পরে এই জিনিসগুলো আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, হেমাটোলজিক্যাল সিস্টেম, হেমা শব্দটি যখন থাকবে বা হিম শব্দটি যখন থাকবে, এটা কিসের সাথে রিলেটেড থাকবে? ব্লাডের সাথে। বোন ম্যারো ব্লাড। ব্লাডের সাথে, গুড। গুড, ব্লাড। অর্থাৎ হেমাটোলজি অর্থাৎ হেম শব্দটা যখন কোনো ওয়ার্ডের প্রিফিক্স হিসেবে শব্দ থাকবে, এর মাঝখানে কিছু থাক না থাক এর সাথে ব্লাড কানেক্টেড থাকবে, এই প্রশ্নটা শেষ। অর্থাৎ হেমাটোলজিক্যাল শব্দের অর্থে যদি হেম শব্দটা থাকে তখনই মনে করতে হবে এর সাথে ব্লাড রিলেটেড কিছু আছে। অর্থাৎ হেমাটোলজিক্যাল সিস্টেমটা মেইনলি কনসিস্ট দুইটা সিস্টেম নিয়ে, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে বোন ম্যারো সিস্টেম নিয়ে, হ্যাঁ। এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে হেমাটোলজিক্যাল সিস্টেমটা কনসিস্ট করে। এখন এই দুইটা সিস্টেম নিয়ে যে ব্লাডে যে সার্কুলেটিং যে সিস্টেম, ব্লাডের যে ফাংশনাল যে সিস্টেমটা, এই পুরো যে সিস্টেমের যে কার্যক্রমটাকে এটা আমরা কি বলতেছি হচ্ছে হেমাটোলজিক্যাল সিস্টেম, হ্যাঁ। এখন আসি আমরা টোটাল জায়গাটাতে আসি। আচ্ছা, আমরা একটা ব্লাড, হ্যাঁ, ব্লাডকে যদি ধরেন আমার কাছে একটা ব্লাড আছে, এই একটা আমরা কন্টেনারে নিলাম বা একটা টিউবে নিলাম। টিউবে নেওয়ার পরে যদি ব্লাডটাকে আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করলে ব্লাডে আমরা কিছু জিনিস পাবো, আলাদা আলাদা কিছু জিনিস পাবো। প্রথম কথা হচ্ছে যদি ব্লাডটাকে পাই, একটা ইউলিশ কালার জন্য কিছু পাবো, একটা রেডিশ কালারের কিছু পাবো, একটা হোয়াইট সেগমেন্ট কিছু টাইপের পাবো, হ্যাঁ।
আচ্ছা, এটা হচ্ছে ব্লাডকে যদি আমরা সেন্ট্রিফিউজ করি। আর তার আগে একটা প্রশ্ন বলি যে ব্লাডের কাজগুলো কি কি, কেউ কি আমাকে বলতে পারবেন ব্লাডের কাজগুলো কি কি? দেহের রক্তে অক্সিজেন পরিবহন করা, তারপর হচ্ছে হুম। রোগ জীবাণু ভক্ষণ মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ভক্ষণ করা যদি কোনো বা ইনফেকশন হয়। আর থার্ড একটা হচ্ছে অনুচক্রিকার মাধ্যমে রক্তকে কোথাও কেটে গেলে জমা করে, আর দেহে যত নিউট্রিশন গুলো আছে এই নিউট্রিশন গুলো প্রোভাইড করা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এক্স্যাক্টলি আমাদের বডির ব্লাডের ফাংশন গুলো কিন্তু সেম। আপনি যে কথাটা বলছেন, যে কথাগুলোর অ্যান্সার গুলো দিচ্ছেন, ব্লাডের ফাংশন সেম সেম, মানে এটাই শেষ। এখন কথা হচ্ছে আমি একটু রিভিউ করি ব্লাডের কাজ কি। ব্লাডের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, ব্লাডের কাজ হচ্ছে, ব্লাড হচ্ছে কি হবে, আমাদের হোল বডিতে অক্সিজেন সাপ্লাই করবে। অক্সিজেন সাপ্লাই কিভাবে করবে? অক্সি হিমোগ্লোবিন হিসাবে বডিতে অক্সিজেন সাপ্লাই করবে। আচ্ছা, অক্সি হিমোগ্লোবিন কি? অক্সি হিমোগ্লোবিন কি, এর আরবিসি তে থাকা হিমোগ্লোবিন কি করবে? অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন হয়ে গোটা বডিতে ব্লাড সাপ্লাই করবে। আমাদের বডিতে কিন্তু সরাসরি অক্সিজেন নিতে পারে না। আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই হয় কিভাবে? অক্সি হিমোগ্লোবিন হিসাবে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আচ্ছা, আমাদের ব্লাডে যে রক্তের রংটা লাল, এটা কিসের কারণ হয়? আমাদের এই হিমোগ্লোবিন নামক একটা প্রোটিন এনজাইম মানে এক্সিস্ট প্রেজেন্ট থাকার কারণে আমাদের আরবিসিটা হয় কি হয়, লাল হয়, আমাদের রক্তের রং কি হয়, লাল হয়। যদি কখনো অন্য কোনো, আমাদের কিন্তু সবার রক্তের রং লাল হয় না। আমাদের বলতে গেলে আমাদের শুধু মানুষ বাদ দিয়ে আবার অন্য কোনো আছে যাদের রক্তের রং লাল হয় না। কারণ কি থাকে এখানে? অ্যাবসেন্স থাকে কোথায়? আরবিসিটা অ্যাবসেন্স থাকে, অর্থাৎ হিমোগ্লোবিন অ্যাবসেন্স থাকে। আমাদের বডির কাজ কি? ব্লাডের কাজ কি? প্রথম ফার্স্ট অফ অল কাজ হচ্ছে কি? অক্সিজেন প্রোভাইড করা। অক্সিজেনে কি কিভাবে প্রোভাইড করবে? অক্সি হিমোগ্লোবিন হিসাবে অক্সিজেন প্রোভাইড করবে, এক। দুই নম্বর কাজ কি হচ্ছে? বডিতে কি করবে? হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে। নিউট্রিয়েন্টটা কিভাবে সাপ্লাই করবে? নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে হচ্ছে বডির মাধ্যমে। কিভাবে? কাজের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে। কেন ব্লাডের মাধ্যমে সাপ্লাই করতেছে? কারণ আমাদের যে সার্কুলেশন সিস্টেমটা আছে এটা হচ্ছে ক্লোজ সিস্টেম। এই জন্য প্রত্যেকটা সেলের কাছ থেকে আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম যায়। ব্লাড সার্কুলেশন থেকে আপনার এটা এক্সচেঞ্জের মাধ্যমে নিউট্রিয়েন্টটা সেলের মধ্যে পৌঁছায়। গেল দুই। আরেকটা কাজ কি? আমাদের থার্মাল, আমাদের যে বডিতে যে টেম্পারেচার আছে এটা রেগুলেশনের কাজ কে করে? আমাদের কি করে? হচ্ছে ব্লাড কাজ করে। আরেকটা কাজ কি হয়? আমাদের যে হরমোন ট্রান্সপোর্টেশনের যে কাজগুলো করে থাকে সেটা কে কাজ করে থাকে? ব্লাড কাজ করে থাকে। কি কি কাজ করতেছে? প্রথমে এটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই, দ্বিতীয় কি হচ্ছে নিউট্রিয়েন্ট সাপ্লাই, তৃতীয় কি হচ্ছে ক্যারি আউট সিস্টেম কাজ করতেছে। আর এটা কি হচ্ছে? আমাদের যে হরমোন গুলো আছে, আমাদের হরমোনের যে স্পেসিফিক যে অর্গানগুলোর ফাংশন আছে, টার্গেট সেলের ফাংশন গুলো আছে, সেগুলোকে ক্যারি আউট করতেছে আমাদের ব্লাড করতেছে। আর এটা কি হচ্ছে? থার্মাল যে রেগুলেশন, আমাদের বডি যে টেম্পারেচার যে মেইনটেনেন্সের যে সিস্টেম গুলো, এই সিস্টেমটা কে রেগুলেট করতেছে? আমাদের আমাদের ব্লাড রেগুলেট করতেছে। আচ্ছা আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ব্লাড। ব্লাড কি কাজ করে? আরেকটা আরেকটা হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম হিসেবে কাজ করে। কিভাবে কাজ করে বলি? আমাদের বডিতে মেটাবলিক কিছু ওয়েস্ট হয়, মেটাবলিক প্রসেসের কারণে কিছু ওয়েস্ট প্রডিউসড হয়। এই ওয়েস্ট প্রডিউস গুলো কি করে? বডি থেকে এক্সক্রিয়েট করে। এক্সক্রিয়েট করার মাধ্যমে কিভাবে? সেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে। এখন বলতে পারেন ভাই বডির মাধ্যমে কিভাবে ব্লাড এক্সক্রিয়েট করে? না, আমাদের বডিতে থাকা যে আয়ন্স গুলো আছে, এই আয়ন্স গুলো কিডনির মাধ্যমে ফ্লাশ আউট হয়ে আমাদের বডি থেকে এক্সক্রিয়েট করে। আবার আমাদের মাধ্যমে আমাদের সুয়েটারি গ্ল্যান্ড যেটা আছে, যেটা আমরা আজকে পড়বো, ইন্টিগুমেন্টারি সিস্টেম আছে, এটার মাধ্যমে থাকা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট আমাদের বডি থেকে এক্সক্রিয়েট করে দেয়। আচ্ছা, আবার কি হচ্ছে? আমাদের থার্মাল রেগুলেশন হচ্ছে, এটা তো বলেই ফেলছি। তো মোটামুটি এই কয়টা ফাংশন জানলে ব্লাডের আমরা টোটাল ফাংশনটা জানতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখন ওই ব্লাডের ফাংশন শেষ। এখন আসি আমরা ব্লাডের মেইন কম্পোনেন্ট নিয়ে। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা স্লাইড রেডি অনেকক্ষণ ধরে রাখছি। স্লাইডটা কি? স্লাইডটার মোস্ট ইম্পর্টেন্ট কি? যদি আমরা একটা টেস্ট টিউবে কিছু ব্লাড নিই, ব্লাডটাকে যদি আমরা সেন্ট্রিফিউজ মেশিনে ফিউজাইজেশন করি, তাহলে আমরা ব্লাডের কিছু পার্টিকেল দেখতে পাবো, কিছু পার্ট দেখতে পারবো। এই পার্টের মধ্যে কিছু ইয়েলো পার্টটার মধ্যে কি দেখতে পারবো? প্রথম নিজের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখতে পাবো রেডিশ থাকবে এটা, যেটার মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে রেড ব্লাড সেল প্রেজেন্ট থাকে। একবার মাঝখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে হোয়াইট কোটেড একটা কিছু থাকবে, যেটার নাম হচ্ছে বাফি কোট। এটার মধ্যে কি থাকবে? এটা কি হবে? এটা কেন হোয়াইট ব্লাড সেল কন্টেন করবে। আরেকটাই থাকবে প্লাজমা থাকবে। প্লাজমা, এই তিনটা জিনিসের কাজ খেয়ে আমরা স্পেসিফিক ভাবে বলবো এখনই। তবে এতটুকু জিনিস মানেন, দেখে রাখেন কোন ব্লাডকে যদি আমরা সেন্ট্রিফিউজ করতে যাই তাহলে আমরা এই তিনটা জিনিস আমরা স্পেসিফিক ভাবে খালি চোখে দেখতে পারবো। আচ্ছা, এখন আসি মেইন জায়গায়। এখন ব্লাডটাকে যদি আমরা এখন ভাঙি, ব্লাডটাকে যদি আমরা ডিভাইড করি, একটা আমরা দুইটা পাবো, একটা হচ্ছে ফ্রম এলিমেন্ট,
আরেকটা হচ্ছে প্লাজমা। আচ্ছা, ফর্ম এলিমেন্টকে আমরা আরেকটা যে কথা বলতে পারি সেটা হচ্ছে ব্লাড সেল। আচ্ছা, আমরা ব্লাড সেলকে আবার তিন ভাগে ডিভাইড করি। তা তিন ভাগে ডিভাইড মধ্যে হচ্ছে এরিথ্রোসাইট, লিউকোসাইট এন্ড প্লাটিলেট, এই তিনটে ভাবে। যদি মেডিকেল ভাষায় বলি তাহলে হচ্ছে এরিথ্রোসাইট, তারপর হচ্ছে লিউকোসাইটস এন্ড হচ্ছে প্লাটিলেট। আর যদি আমরা আমাদের ভাষায় সহজ শব্দের ভাষায় বলি সেটা হচ্ছে আরবিসি, ডাব্লিউবিসি এন্ড প্লাটিলেট। আচ্ছা, আরবিসির কাজ কি? আরবিসির মেইন কাজটা হচ্ছে বডিতে হচ্ছে কি হিমোগ্লোবিন, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন হিসেবে গোটা বডিতে অক্সিজেন সাপ্লাই করা। এটার কাজ হচ্ছে আরবিসির কাজ। আরবিসি যতক্ষণ প্রেজেন্ট আছে এই জন্য আমরা কি করি, আমরা যখন স্যাচুরেশন মেশিন দেখি, স্যাচুরেশন মেশিন স্ক্যান করে কি, স্যাচুরেশন মেশিন স্ক্যান করে হচ্ছে যতটুকু জায়গার ভিতরে আরবিসিটা প্রেজেন্ট আছে এর মাঝখানে ওই শতকরা কতটুকু এমএল এর মধ্যে কতটুকু অক্সিজেন আছে, এই রিডিংটা আমরা স্যাচুরেশন মেশিনের মাধ্যমে দেখতে পারি। অর্থাৎ এটা সরাসরি আরবিসির মাধ্যমে আরবিসি কে স্ক্যান করে অক্সিজেন স্যাচুরেশনটা, অক্সিজেনের পার্সেন্টেজটা আমাদেরকে শো করে। আচ্ছা, আরেকটা কি আছে, ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির আমাকে যদি বলতে চাই এটাকে আমরা বলি হচ্ছে লিউকোসাইটস। ডাব্লিউবিসির মেইন ফাংশন হচ্ছে আমাদের বডিতে ইমিউন সিস্টেম প্রডিউস করা, অর্থাৎ আমাদের বডিকে ইমিউন দেওয়া। আচ্ছা, ইমিউন বলতে কি বোঝায়? ইমিউন বলতে বোঝায় যে আমাদের বডিতে নিজস্ব একটা মেকানিজম, অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ফরেন পার্টিকেল আমাদের বডিতে এন্ট্রি নেয় যেটা আমার বডির ক্ষেত্রে সুইটেবল না, যেটা আমার বডির ক্ষেত্রে মানে আমার বডির জন্য ক্ষতিকর হবে, হার্ম হবে, সেইটা কি করবে, বডি থেকে এক্সক্রিয়েট করার চেষ্টা করবে। এটাকে বডিতে হয় এক্সক্রিয়েট করবে, হয়তো ইনগালফ করে ফেলবে, অথবা এটাকে ডিস্ট্রয় করে ফেলবে। এর কাজ কার? এর কাজ কি করতেছে? এটা কাজ করতেছে আমাদের রক্তে থাকা বিদ্যমান লিউকোসাইটস, বা যেটাকে আমরা বলি হচ্ছে হোয়াইট ব্লাড সেল। আচ্ছা, হোয়াইট ব্লাড সেলকে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা দুইটা ভাবে পাবো, একটা হচ্ছে গ্রানুলোসাইট আর একটা হচ্ছে এ গ্রানুলোসাইট। আচ্ছা, গ্রানুলোসাইট আর এ গ্রানুলোসাইটের মধ্যে তফাৎ হচ্ছে যেই সেলগুলোতে গ্রানুলস প্রেজেন্ট থাকবে, আপনারা একটু দেখে নেবেন, গ্রানুলস প্রেজেন্ট থাকবে। গ্রানুলস হচ্ছে এক ধরনের টাইপস অফ সেলের টাইপস এর মতোই আর কি। আমার কাছে ইমেজটা বর্তমান নাই, থাকলে হয়তো আমার রাখার দরকার ছিল, আমি এখন বর্তমান রাখিনি, তবে আপনাদেরকে পিডিএফ দেওয়ার সময় আমি দিয়ে দেবো। গ্রানুলস যদি প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে গ্রানুলোসাইট, যদি গ্রানুলস প্রেজেন্ট না থাকে সেটা হচ্ছে এ গ্রানুলোসাইট। এ গ্রানুলোসাইটের মধ্যে পরে হচ্ছে যেটাতে গ্রানুলস প্রেজেন্ট নাই সেখানে পরে হচ্ছে মনোসাইট আর লিম্ফোসাইট। আর হচ্ছে গ্রানুলস এর মধ্যে পরে হচ্ছে নিউট্রোফিল, ইসোনোফিল আর বেসোফিল। আচ্ছা, ডাব্লিউবিসির মধ্যে নিউট্রোফিলস এর এমন সব থেকে বেশি থাকে। সব থেকে বেশি কেন থাকে? কারণ ফেগোসাইটিসের যে প্রক্রিয়াটা, ফেগোসাইটিসের যে প্রসেসটা সব থেকে বেশি হয়ে থাকে এই নিউট্রোফিলস এর মধ্যে। হুম, অর্থাৎ আমাদের বডিতে কোনো কিছু ফরেন পার্টিকেল ঢুকছে আমাদের সেলের মধ্যে থেকে এটাকে কি করবে, আমাদের বডি থেকে ডাব্লিউবিসি তে থাকা নিউট্রোফিল এটাকে কি করবে, ইনগালফ করবে, অর্থাৎ এটাকে সরাসরি ভক্ষণ করবে পরে কি করবে, এটাকে ডিস্ট্রয় করবে। এটার মেইন কাজ হচ্ছে নিউট্রোফিলের কাজ। আরেকটা কাজ হচ্ছে ইউসোনোফিল। আমাদের বডিতে যে অ্যালার্জিক যে রিয়াকশন হয় এটা মেনটেন করা হচ্ছে ইসোনোফিল। কারো বডিতে যদি কোনো খাবারে বা কোনো কিছুতে অ্যালার্জি থাকে তখন আমাদের বডিতে হিস্টামিন সিক্রেট হয়, আমাদের বডিতে কি হয়, হিস্টামিন প্রডিউসড হয়। এই হিস্টামিন প্রডিউসড হওয়ার পরে আমাদের বডিতে কি থাকে, ইসোনোফিল থাকে। ইসোনোফিল কি করে, এটাকে আপনার একটা হেমোপয়েসিসের মধ্যে একটা স্টাবলিজারের প্রক্রিয়ার কাজ করে। আমাদের বডিতে যখন কোনো রকম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়েকশন হয়, অ্যালার্জিক রিয়েকশনটাকে সুইটেবল পর্যায়ে রাখার জন্য কি কাজ করে, ইসোনোফিল কাজ করে। আমাদের এখানে অনেক জনেরই আছে যেটা খুব বেশি হাইপার সেন্সিটিভ, অর্থাৎ কোনো কিছু যদি খেলে সরাসরি রিয়াকশন দেখা যায়, তখন কি হয় যে বডিতে ইসোনোফিলের যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো কমে যায়। আচ্ছা, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে যেটা আমরা আমাদের অ্যালার্জিক যে সিস্টেমটা আছে বা অ্যালার্জিক ডেডিকেশন যে মার্কারটা আছে, আমরা কিসের মাধ্যমে মার্কার গুলো দেখে থাকি বা ইন্ডিকেশনটা কিসের মাধ্যমে দেখে থাকি? আপনারা কি বলতে পারবেন যে আমরা যখন কাউকে অ্যালার্জিক মাত্রাটা কতটুকু আছে এটা আমরা কোন টেস্টের মাধ্যমে আমরা দেখতে পারি? এটা কিন্তু আইজিই। পরীক্ষায় আসে। আইজিই, গুড। আমাদের বডিতে যখন আমরা এটা কিভাবে ডিটারমাইন করতে পারি, যখন আমাদের কারো বডিতে হাইপার সেন্সিটিভ থেকে থাকে, কোনো কিছুর প্রতি অ্যালার্জি থেকে থাকে, তখন এই বডিতে কি হয়, আমাদের বডিতে এই যে ইসোনোফিল যে প্রোডাকশনটা আছে এটা কমে যাওয়ার ফলে কি হয় কি, আমাদের বডিতে হাইপার সেন্সিটিভ রিয়াকশন হয়ে যায়। তো যদি আমাদের বডিতে নর্মালাইজ থাকে, যদি নর্মাল স্টাইলাইজ থাকে, ফাংশনালি থাকে, তাহলে আমাদের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা কম হবে। আমাদের এমন না যে আমাদের বডিতে কোনো কিছুতে রিয়াকশন হচ্ছে না, আমরা রিয়াকশনটাকে টের পাচ্ছি না।
আমাদের বডিতে যে কোনো ফরেন পার্টিকেল বা যাই নিচ্ছে আমাদের বডিতে রিয়াক্ট করতেছে, কিন্তু রিয়াক্টটা কি কিসের জন্য প্রকাশ পাচ্ছে না? এই ইসিনোফিলের জন্য প্রকাশ পাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড নাম্বার যেটা আছে, থার্ড নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসোফিল। বেসোফিলের কাজ হচ্ছে আমাদের বডিতে কোয়াগুলেন্ট হিসেবে কাজ করা, অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করা, অর্থাৎ হ্যাপারিন প্রডিউস করা। হ্যাপারিনের কাজ অবশ্যই আমরা জানি, হ্যাপারিনের কাজ কি হচ্ছে, ব্লাডটাকে ক্লট রাখতে দেয় না। এই ক্লট যে রাখতে দেয় না, এটা কে প্রডিউস করতেছে? এটা হচ্ছে ব্যাসোফিল প্রডিউস করতেছে। কে করতেছে? ব্যাসোফিল প্রডিউস করতেছে। এই জিনিসগুলো ভুলা যাবে না। নিউট্রোফিলের কাজ কি, ইসিনোফিলের কাজ কি, ব্যাসোফিলের কাজ কি, এই জিনিসগুলোকে ভুলা যাবে না। প্রথম কথায় কি বলছি, নিউট্রোফিল কি করছে, ফ্যাগোসাইটিস প্রক্রিয়ায় আমাদের বডিতে থাকা ফরেন পার্টিকেল যেটা আমার বডিতে মনে হচ্ছে যে না এটা আমার জন্য বডির ক্ষতিকর, এটি কি করবে, ইনগালফ করবে, অর্থাৎ খেয়ে ভক্ষণ করে ফেলবে। ইসোনোফিলের কাজ কি, আমাদের বডিতে অ্যালার্জিক রিয়াকশনটাকে স্টাবলাইজ করবে। আচ্ছা, ব্যাসোফিলের কাজ কি, আমাদের বডিতে, যেহেতু আমাদের বডিতে ব্লাড থাকে, ব্লাডটা একটা লিকুইড ফর্মে থাকে, লিকুইড ফর্ম কি হয় কি, মানে কোয়াগুলেন্ট হয়ে যাওয়ার চান্স থেকে থাকে, বাতাসের সংস্পর্শ কোয়াগুলেন্ট হওয়ার চান্স থেকে থাকে। কিন্তু আমাদের বডিতে না হওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে লিকোসাইটসে থাকা প্রেজেন্ট ব্যাসোফিল। এটা কি প্রডিউস করে? হ্যাপারিন প্রডিউস করে। হ্যাপারিন কি করে? রক্তকে জমাট বাঁধতে বাধা দেয়, প্রিভেন্ট করে। আচ্ছা, আরেকটা কি হচ্ছে, লিম্ফোসাইট এন্ড মনোসাইট, যেটা অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়ে। তাহলে আপনাদের কথা মাথায় রাখতে হবে, যেটা পরীক্ষার খাতে বারবার আসে, গ্রানুলোসাইট কোনগুলা আর অ্যাগ্রানুলোসাইট কোনগুলো। আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দুইটা, লিম্ফোসাইট এন্ড মনোসাইট। আর গ্রানুলোসাইট হচ্ছে তিনটা, নিউট্রোফিল, ইসোফিল আর ব্যাসোফিল। আচ্ছা, মনোসাইট এন্ড লিম্ফোসাইট দুইটারই কাজ হচ্ছে আপনার বডিতে ইমিউন কে প্রডিউস করা, ইমিউন প্রডিউস করা। লিম্ফোসাইট কি প্রডিউস করে? হচ্ছে লিম্ফোসাইট প্রডিউস করে হচ্ছে আপনার বডিতে বি সেল এবং টি সেল। বি সেল টি সেল কি প্রডিউস করে? বি সেল টি সেল ইনহ্যান্স করে আপনার বডির ফেগোসাইটিস প্রক্রিয়াকে ইনহিবিট করে। বারবার বলছি, লিম্ফোসাইট কি করে? বি সেল এবং টি সেল প্রডিউস করে। বি সেল টি সেল কি করে? আমাদের যে ইমিউন সিস্টেমটাকে আছে এটাকে ট্রিগার করে। আবার বলতেছি, লিম্ফোসাইট কি করে? আমাদের বডিতে বি সেল এবং টি সেল প্রডিউস করে। বি সেল টি সেল কি করে? আমাদের বডি যে ইমিউন যে ফাংশন গুলোকে আছে এগুলোকে ট্রিগার করে। আচ্ছা, মনোসাইটের কাজ কি? মনোসাইটের আর নিউট্রোফিলের কাজ প্রায় সেম, এগুলো দুটো ইনগালফে বা ফেগোসাইটিস প্রক্রিয়ায় আমাদের বডিতে ইনগালফের কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আর আর থাকতে হচ্ছে বাকি যেটা থাকতে হচ্ছে প্লাটিলেট। আমরা প্লাটিলেটের কাজ সবাই জানি, প্লাটিলেটের কাজ হচ্ছে ব্লাডে কোথাও ইনজুরি আছে এটাকে ক্লট সিস্টেমের কাজ করে। অর্থাৎ রক্ত যে অনুচক্রিকা আছে কোথাও কেটে গেলে সেই জায়গায় রক্তটাকে লিকেজ হতে বাধা দেয়, প্রিভেন্ট করে, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। একটা কাজ কি, প্লাটিলের কাজ কি, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। আর ব্যাসোফিলের কাজ কি, রক্ত যাতে জমাট না বাঁধে সেটা হিসাবে হেল্প করা। দুইটার দুই কাজ। প্লাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধবে, বেসোফিলের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে দিবে না। যখন আমার বডিতে কোথাও কাট ইনজুরি হবে সেখান থেকে ব্লাড লিকেজ হবে, আর এই ব্লাড লিকেজ হওয়াটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের বডি থেকে কাজ করতেছে প্লাটিলেট। আর আমাদের বডিতে যেটা ব্লাডের লিকুইড ফর্মটাকে কনস্ট্যান্টলি ধরে রাখার জন্য কাজ করতেছে হ্যাপারিন। এই হ্যাপারিন কোথা থেকে প্রডিউস হচ্ছে? ব্যাসোফিল থেকে। এই প্রশ্নটা বারবার হয়, হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিন কিভাবে কাজ করে? হ্যাপারিন কাজ করে অ্যান্টি কোয়াগুলেন্ট হিসাবে। কোনো শব্দের আগে যখন অ্যান্টি হবে তখন এই কাজটা কি হবে? এটার বিপরীত হিসেবে কাজ করবে। আচ্ছা, এবার আসি প্লাজমা। প্লাজমা অনেক বড় একটা জিনিস। প্লাজমা আমাদের বডিতে আছে বলে আমরা এখন বডিতে বেঁচে আছি, আমরা বেঁচে আছি। আমাদের লাইফ ফাংশনের জন্য প্লাজমা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, ফর্ম এলিমেন্টস নিয়ে কারো কোনো প্রবলেম আছে? দেন আমি প্লাজমাতে চলে যাব। ফর্ম এলিমেন্টস এর শুধু একটু ইয়ে করেন, কি সারাংশ যেটা, এক কথায় যেটা সারাংশ মানে দিব? শুধু। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ফর্ম এলিমেন্ট হচ্ছে আরবিসি হচ্ছে আপনার অক্সি হিমোগ্লোবিন হিসেবে আপনার পুরো বডিতে ব্লাড সাপ্লাই করবে। ডাব্লিউবিসি হচ্ছে বডি থেকে আপনাকে কি হবে, ইমিউন প্রডিউস করবে। প্লাটিলেট কি কাজ করবে? প্লাটিলেট কাজ করবে হচ্ছে আপনার রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। এক, হোয়াইট ব্লাড সেলের ভিতরে আপনার দুইটা আছে, গ্রানুলোসাইট আর এগ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল পড়ে। আর এগ্রানুলোসাইটে পড়ে মনোসাইট আর লিম্ফোসাইট। নিউট্রোফিলের কাজ হচ্ছে ইনগালফ প্রক্রিয়ার মাধ্যমে, ইনগালফ প্রসেসের মাধ্যমে আমার বডিতে কি হচ্ছে, জার্মগুলোকে ডিস্ট্রয় করবে। ইসোফিলের কাজ হচ্ছে আমাদের বডি যে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন আছে এটাকে নরমালাইজ করবে। ব্যাসোফিলের কাজ হচ্ছে বডিকে হ্যাপারিন প্রডিউস করে বডি মানে ব্লাডকে অ্যান্টি কোয়াগুলেন্ট মানে কোয়াগুলেন্ট হতে মানে বাধা দিবে। আচ্ছা, মনোসাইট এর কাজ হচ্ছে ইনগ্লাভ, সেম প্রসেস অ্যাজ প্রসেস হচ্ছে নিউট্রোফিলের মতো। লিম্ফোসাইট একটা প্রসেস কাজ করে, বিটা সেল, বি সেল এন্ড টি সেল প্রডিউস করে, যেটা ইমিউন সিস্টেমকে ট্রিগার করে। এটাই কাজ। প্লাটিলেটের কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এটাই হচ্ছে সারমর্ম। আচ্ছা,
বুঝাইতে পারছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, এই দুইটার পার্সেন্টেজ, একটা হচ্ছে 55%, একটা 45%। এই জিনিসটা ভুল করা যাবে না, এটা বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় আসে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, জিনিসটা হচ্ছে প্লাজমা, পানির পরিমাণ রক্তে কিসের পরিমাণ বেশি থাকে? পানির পরিমাণ বেশি থাকে, তার মানে প্লাজমার পরিমাণ বেশি থাকবে। হ্যাঁ, রক্তে প্লাজমা পরিমাণ বেশি থাকবে। আপনি ব্লাড কি একটা লিকুইড ফর্ম, লিকুইডে কি পরিমাণ বেশি থাকে? পানির পরিমাণ বেশি থাকে। যেহেতু পানির পরিমাণ বেশি থাকে, তাহলে হচ্ছে প্লাজমার পরিমাণ বেশি থাকবে। প্লাজমার শতকরা কত থাকবে? 55% থাকবে, 55% থাকবে। এই প্রশ্ন বারবার আসে, আপনি পরীক্ষার হলে বসেন না বসেন, এই প্রশ্ন বারবার আসবে। সেকেন্ড, এটা হচ্ছে ব্লাড সেল, যেহেতু সেলের পরিমাণ কম থাকে, সেক্ষেত্রে সেলের পরিমাণটা কমে আসবে, এই জন্য সেলের পরিমাণ 45%। এটা টেকনিক, আমরা পরীক্ষার হলের কাথায় এই দুইটা জিনিসে গুলাই ফেলি, যে প্লাজমার পরিমাণ কত আর ব্লাড সেলের পরিমাণ কত। এই জন্য সব সব ট্রিকি টেকনিক কি, যেহেতু আমার ব্লাডের লিকুইডের পরিমাণ বেশি থাকে, সেহেতু প্লাজমার পরিমাণ বেশি থাকবে। যেহেতু ব্লাডে আমাদের আমাদের যেহেতু সেলের পরিমাণ সংখ্যায় কম থাকবে, যেহেতু এটাকে এটা কি হবে, এটা ভাসতে থাকবে, সেহেতু আমাদের ফর্মের এলিমেন্টের পরিমাণটা কম থাকবে। আচ্ছা, এখন আসি আমরা প্লাজমার ক্ষেত্রে। প্লাজমাকে যদি আমরা ভাঙ্গি, তাহলে আমরা কিছু জিনিস পাবো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস পাবো। প্লাজমাকে যদি দেখি আমরা মাইক্রোস্কোপে দেখি, যেখানে কি পাবো? ইলেকট্রোলাইটস পাবো। ওয়াটার পাবো 92%। মাথায় রাখবেন ওয়াটারের পরিমাণ কতটুকু থাকে? প্রায় 92% ওয়াটার থাকে, প্রায় 92% ওয়াটার থাকে। প্রোটিন থাকে 7%, ওয়েটস থাকে, নিউট্রিয়েন্টস থাকে, গ্যাস থাকে। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছি প্লাজমাতে কি কি বেশি থাকতেছে। প্লাজমাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফেজ গুলো থাকতেছে আমাদের বডিতে অ্যাক্টিভ রাখার জন্য, এটিপি প্রডিউস করে রাখার জন্য, যে এই ইম্পর্টেন্স বা এলিমেন্টস গুলোকে সব থেকে বেশি দরকার, সেই বেশি এলিমেন্টস গুলোকে প্রোভাইড করতেছে আমাকে প্লাজমা প্রোভাইড করতেছে। প্লাজমা কি কি প্রোভাইড করতেছে? ইলেকট্রোলাইট প্রোভাইড করতেছে, ওয়াটার প্রোভাইড করতেছে, প্রোটিন প্রোভাইড করতেছে, ওয়েস্ট প্রোভাইড করতেছে, নিউট্রিয়েন্ট করতেছে এবং গ্যাসেস করতেছে। আচ্ছা, এখানের ভিতরে ইলেকট্রোলাইটস এর ভিতরে আমরা ইলেকট্রোলাইট নিয়ে আমরা একটা হিউজ টপিকের ক্লাস নিব। এই টপিক আমারই আছে, আমি নিব, আমি আপনাদের জন্য প্রিপারেশন নিচ্ছি বিষয় নিয়ে। আশা করি এটা মনে হয় আমাকে 2 কিংবা 3টা ক্লাস নিতে হতে পারে। এই টপিকটা যদি ক্লাস আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, তখন মেডিকেল ফিল্ড আপনার ভালোবাসতে শুরু করবেন। তবে বলে রাখি, আমাদের যে আয়নস গুলো আছে, সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, কার্বনেট, বাইকার্বনেট, হ্যাঁ, এগুলো কোথায় প্রেজেন্ট থাকে? এটা প্লাজমায় প্রেজেন্ট থাকবে। তারপরে কি থাকবে? ওয়াটার থাকবে। প্রোটিন, প্রোটিনে কি থাকবে? অ্যালবুমিন, গ্লোবিউলিন এন্ড ফাইব্রোজেন। আচ্ছা, নিউট্রিয়েন্টসে কি থাকবে? ভিটামিন এন্ড হরমোন। গ্যাসেস কি থাকবে? নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই জিনিসগুলো টপিক না পড়লে নয়, কিন্তু প্রোটিন নিয়ে আলোচনা করতেই হবে। আচ্ছা, প্রোটিনের মধ্যে কি কি থাকে? অ্যালবুমিন, গ্লোবিউলিন এন্ড ফাইব্রোজেন। আচ্ছা, অ্যালবুমিন, অ্যালবুমিন কি কাজ করে আমাদের বডিতে? কে বলতে পারবেন? অ্যালবুমিনের একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে আমাদের বডিতে। যদি অ্যালবুমিন কমে যায়, আমাদের বডিতে কিন্তু একটা মেজর একটা জিনিস দেখা যায়। কেউ বলতে পারবেন? অ্যালবুমিনের একটা মেজর ফাংশন আছে, কেউ কি বলতে পারবেন? প্রোটিন সিনথেসাইজ। গুড, প্রোটিন সিনথেসাইজ। আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন প্রোটিন সিনথেসাইজ, এটাই গুরুত্বপূর্ণ ফাংশন, এটাই মেইন ফাংশন। কিন্তু অ্যালবুমিনের আরেকটা কাজ আছে। অ্যালবুমিনের কাজ হচ্ছে, অ্যালবুমিন কি করে? ফোর্সফুলি ওয়াটারকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, যার কারণে আমাদের বডিতে ইডিমা দেখা যায় না। আমাদের বডিতে যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, যদি অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, তখনই আমাদের বডিতে কি হয়? আমাদের বডিতে কি হয় বলেন তো? আমাদের বডিতে ইডিমা দেখা যায়। এই জন্য বলে অ্যালবুমিন দিতে, অ্যালবুমিন ইনজেকশন দিতে, অ্যালবুমিনিয়া দিতে বলা হয় রুগীকে। 7,000 8,000 টাকার একটা ইনজেকশন দিতে বলা হয়, সিরাম অ্যালবুমিন দিতে বলা হয়। আচ্ছা, অ্যালবুমিনের কাজ কি? অ্যালবুমিন কি কাজ হচ্ছে? অসমোটিক প্রেসারটাকে মেনটেন করা। অসমোটিক প্রেসারের কাজ কি? অসমোটিক হচ্ছে বাইরে থাকা ফ্লুইড, বাইরে থাকা ওয়াটারকে ফোর্সফুলি ভাবে কোথায় করা? সেলে ঢোকা, এন্ট্রি করা। এখন কথা হচ্ছে, যদি পরিমাণ আমার অ্যালবুমিনে কমে যায়, বডিতে পরিমাণ যদি অ্যালবুমিনে কমে যায়, তাহলে কি হবে? এই যে ফোর্সফুলি ওয়াটার সেলে ঢুকে যাওয়ার কথা ছিল, সেটা কি হবে? সেল থেকে বাইরে থাকবে। আর যদি সেলের ওয়াটার গুলো, সেলে যে পরিমাণ ওয়াটার থাকার কথা ছিল, এই ওয়াটার যদি আমার বাইরে থাকে, তখন কি হবে? বাইরে শরীর ফুলে যাবে। আর এই যে শরীর ফুলে যাওয়ার কেসটাকে আমরা কি বলছি? ইডেমা বলতেছি। এই জন্য ইডিমা পেশেন্টকে কি করতে বলা হয়? ইডিমা পেশেন্টকে বলা হয় যে আপনি ডিমের সাদা অংশ খাবেন।
কেন? ডিমের সাদা অংশে কি প্রেজেন্ট থাকে? অ্যালবুমিন প্রেজেন্ট থাকে। এই কারণে ডিমের সাদা অংশ খেতে বারবার বলা হয়ে থাকে। বুঝতে পারছি কেন অ্যালবুমিন এত গুরুত্বপূর্ণ? জি ভাইয়া। আচ্ছা, গ্লোবিউলিনের কাজ, গ্লোবিউলিনের কাজ কি? গ্লোবিউলিনের কাজ হচ্ছে আমাদের বডি থেকে ইমিউন করা, আমাদের বডিতে কি করা? ইমিউন করা। আমাদের বডিতে ওই এক ধরনের কাজ, ইমিউন সিস্টেম প্রডিউস করা। আচ্ছা, আর ফাইব্রোনোজেন, ফাইব্রোনোজেনের কাজ কি কেউ বলতে পারবেন? ফাইব্রোনোজেনের কাজ হচ্ছে আমাদের বডিতে ক্লোট করা। আমাদের বডিতে কি হচ্ছে? ক্লোট করা। আমাদের বডিতে যদি কোথাও কেটে যায়, কেটে যাওয়া যে ক্লোট ফর্মেশন যে কাজগুলো আছে, মেইন ক্লোট ফর্মেশনের কাজ কি হচ্ছে? ফাইব্রোনোজেন। হ্যাঁ, মেইন কাজ কি হচ্ছে? ফাইব্রোনোজেন। আমাদের বডিতে যখন কোথাও কাট ইনজুরি হয়, আমরা যে জালিকার মতো যে একটা অংশ দেখি না ভিডিওতে, সেটা কে প্রডিউস করে জানেন? এই ফাইব্রোনোজেন প্রডিউস করে। বুঝতে পারছি? এই ফাইব্রিনোজেনের কাজ হচ্ছে আমাদের এই ক্লোট ফর্মেশনে কাজ করা। এখানে 5টা ফ্যাক্টর আছে। 5টা ফ্যাক্টর যে যে যিনি আছেন, যিনি টপিকে আছেন ক্লোট ফর্মেশনে, তিনি আপনাকে পড়াবেন। আমি শুধু জাস্ট আপনি হিন্ট দিয়ে রাখলাম। ফাইব্রিনোজেনের কাজ কি হচ্ছে? ফাইব্রিনের কাজ হচ্ছে ক্লোট ফর্মেশনে কাজ করা। আচ্ছা, গ্যাস, এখানে কি থাকে? আমাদের প্লাজমার ভিতরে অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে, আর নাইট্রাস অক্সাইড থাকে। এটা মাথায় একটু রাখবেন কি কি থাকতে পারে। আচ্ছা, যেহেতু আমরা হেমাটোলজিক্যাল সিস্টেম নিয়ে অলরেডি বলে ফেলছি, আমাদের বডি কি থাকে? রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট, প্লাজমা এবং বোন ম্যারো। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ টপিকের কথা হচ্ছে যে আমাদের বডিতে যদি ব্লাডের কথা বলা হয়, ব্লাডের এমন সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বারবারই আসে, এটা নিজের জন্য মনে রাখবেন যে মেয়েদের বডিতে কতটুকু থেকে, ফিমেল বডিতে কতটুকু ব্লাড কন্টেন্ট করে, মেল বডিতে কতটুকু ব্লাড কন্টেন্ট থাকে। ফিমেলে থেকে 4 থেকে 5 লিটার, মেলে থেকে 5 থেকে 6 লিটার। এটা মাথায় রাখবেন, এই ভলিউমটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, হিমোগ্লোবিন, এই পার্টটা আপনাদেরকে মুখস্থই রাখতে হবে। যদিও আপনারা জানি, আমরা সবাই জানি, কিন্তু পরীক্ষার খাতায় এই ভেরিয়েশন গুলো একটু চেঞ্জেস থাকে। যেমন এখানে দেওয়া থাকে যে ফিমেল 12 থেকে 16 আর মেল হচ্ছে 13 থেকে 18। এই জিনিসগুলো একটু ভেরিয়েশন থাকে। ভেরিয়েশন কিরকম করে দেয় আপনাকে বলি। এখানে আপনাকে 13 থেকে 18 দিবে না, এখান থেকে দিবে না 16 থেকে 18 দিবে, বা 16 থেকে 17 এরকম কোশ্চেন আসবে। আপনাকে ফুল রেঞ্জটা মনে রাখতে হবে, কত থেকে কত, 13 থেকে 18। 13 থেকে 18 রেঞ্জের মধ্যে যে কোনো সংখ্যায় থাকুক না কেন, আপনাকে যদি 13 থেকে 18 এই অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যাটা না থাকে, এর বাদে যদি এর মাঝখানে রেঞ্জের মধ্যে যেই সংখ্যাটাই পড়ুক, সেই সংখ্যাটা আপনাকে দাগাইতে হবে। এটা একটু ট্রিকি প্রশ্ন করে আর কি পিএসসি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, আমাদের বডিতে আরবিসি কাউন্ট কতটুকু? 4.8 ফিমেলের মিলিয়ন, 5.4 মিলিয়ন পার ইউনিটেড লিটার। তারপর হচ্ছে প্লাটিলের কার্ড হচ্ছে কাউন্ট, নর্মাল কাউন্ট হচ্ছে 1,30,000 থেকে 3,60,000। টোটাল ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 4 থেকে 11,000। আচ্ছা, এখন আপনাদের কাছে কিছু জিনিস প্রশ্ন আসে। যখন আমার বডিতে, ধরেন আমার বডিতে কোথাও ইনফেকশন হয়েছে, তখন আমার কিসের কাউন্ট বেড়ে যাবে? অ্যাজ এ নর্মাল অনুযায়ী আমার বডিতে ধরেন ইনফেকশন হয়েছে, তো আমার কিসের কাজ বেড়ে যাবে? আমার বডিতে কিসের সংখ্যা বেড়ে যাবে? শ্বেত কেউ কি রক্তকণিকা। বলতে পারবেন? শ্বেত হোয়াইট রক্তকণিকা কেন ব্লাড বেড়ে সেল। যাবে? কারণ হ্যাঁ, আমার বডিতে কেন বেড়ে যাচ্ছে? কারণ আমার বডিতে বেশি করে ইমিউন প্রডিউস করতে হচ্ছে। তখন কিন্তু 4 থেকে 11 না, 11,000-এর সংখ্যাটা বেড়ে যাবে। আচ্ছা, আমাদের বডিতে যদি ভাইরাল ইনফেকশন হয়, তখন এটা কিসের মার্কার, কি মার্কারের মাধ্যমে আমরা জানতে পারি যে ভাইরাল ইনফেকশন হচ্ছে? ভাইরাল মার্কারে। তখন আমার বডিতে ইএসআর রাইজ করে। ইএসআর, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। হ্যাঁ, ইএসআর রাইজ করে। ইএসআরটা কি? যদি আমরা ব্লাডকে, আরবিসি কে আমরা সেন্ট্রিফিউজ করি, তখন একটা সেডিমেন্টেশন থাকে। এই সেডিমেন্টেশন রেটটাই হচ্ছে ইএসআর। ইএসআরটা কি হবে? যখন যদি আমাদের বডিতে ভাইরাল ইনফেকশন হয় বা ভাইরাস দ্বারা কোনো রকম ভাবে অ্যাটাক হয়, তখন ইএসআর রেটটা বেড়ে যাবে। আচ্ছা, আমার বডিতে প্লাটিলেট কখন কমে যাবে? ডেঙ্গু, ডেঙ্গু ফিভার হলে। ডেঙ্গুর আর কারণে এটা আমার বডিতে প্লাটিলেট কমে যাবে। আচ্ছা, ডেঙ্গুর কারণে কেন প্লাটিলেট কমে যায়? তখন প্লাটিলেট গুলো ভাঙতে থাকে আর কি। ভেঙে ফেলে। আহ তখন কি করে? হ্যাঁ। ডেঙ্গু যে আছে, ডেঙ্গু হচ্ছে কি করে? ডেঙ্গুর প্লাটিলেট গুলো যেগুলো আছে, ডেঙ্গু ভাইরাস কি করে? প্লাটিলেট থাকা অবস্থায় প্লাটিলেট গুলোকে মানে ডিস্ট্রয় করা শুরু করে, তখন এই প্লাটিলেট গুলো কমে যায়। ধরেন আপনার বডিতে প্লাটিলেট কমে গেল, তখন আপনার বডিতে কি হবে? আপনি একবার চিন্তা করেন তো, আপনার বডিতে প্লাটিলেট কমে গেছে, তখন আপনার বডিতে কি হবে? যদি ব্লিডিং আপনার বডিতে প্লাটিলেট কমে যায়, বলেন বলেন। ব্লিডিং বেড়ে যাবে এবং সেখানে ক্লট হবে না। আচ্ছা, ব্লিডিং বেড়ে যাবে, অর্থাৎ ইন্টারনাল ব্লিডিং বেড়ে যাবে, এক্সটার্নাল ব্লিডিং বেড়ে যাবে।
ইন্টারনাল ব্লিডিং বলতে হচ্ছে ব্লাড গুলো কি হবে, ব্লাড গুলো ব্লাড ভেসেলের মধ্যে থাকবে না, এটা বডির মধ্যে এক্সপোজড হয়ে যাবে। ইভেন আমরা এক্সটার্নাল ভাবে দেখতে পারবো, চোখ, নাক, হাত দিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের এক্সটার্নাল যে স্কিন আছে, স্কিন দিয়েও কি হবে, ব্লাড বের হওয়া শুরু করবে। যে কেসটা আমরা দেখি যখন কোনো পেশেন্টের এক্সটেন্সিভ ব্লাড বেড়ে যায়, তখন দেখবেন এই পেশেন্টের নাক, মুখ, চোখ দিয়ে কিন্তু ব্লাড বের হয়। ঠিক সেক্ষেত্রে আমাদের বডিতে যখন আপনার প্লাটিলেট সংখ্যাটা কমে যাবে, তখনই কিন্তু এই সেম সিচুয়েশনে মানুষ পড়ে আর কি। যদি এটা খুব ডেঙ্গুর ক্ষেত্রে খুব বেশি হয়ে যায়, বর্তমান কমন আসতেছে, ডেঙ্গু সিজন আসছে, যেহেতু বর্ষাকাল চলে আসছে, ডেঙ্গু সিজন পাবো। চট্টগ্রামে যারা আছেন বর্তমান, যদি চট্টগ্রামে কেউ থাকেন, এই সময় তো ডেঙ্গু খুব মহামারী আকার ধারণ করে। তবে ডেঙ্গু থেকে খুবই সেফ থাকবেন, কারণ ডেঙ্গুর একুরেট ট্রিটমেন্ট বাংলাদেশে নাই বলতে, ডেঙ্গু হলে শুধুমাত্র আচ্ছা, একটা কমন প্রশ্ন, ডেঙ্গু নিয়ে যেহেতু প্রশ্ন আসে, ডেঙ্গুতে কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না? এটা ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনে কেন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, একটু বলুন তো, আমাকে একটু ডিসক্রাইব করেন এটা। অ্যান্টিবায়োটিক তো হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাসের জন্য না। তো ডেঙ্গু অ্যান্টিবায়োটিক যেহেতু হচ্ছে ভাইরাল, ব্যাকটেরিয়ার জন্য, ভাইরাসের জন্য না। আচ্ছা, তারপরও আমাদের কিছু ডাক্তার কিন্তু আপনার ইয়া করে, প্রেসক্রাইব করে, অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে। এখন কিন্তু ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে, আপনি কি জানেন সেটা? হ্যাঁ স্যার, লাস্ট ইয়ার আমার একটা মানে হচ্ছে ফ্যামিলি পেশেন্ট ছিল, ওর ক্ষেত্রেও সেম জিনিস করছে। একটা ডাক্তার, এমবিবিএস ডাক্তার ছিল আপ- উনি। আচ্ছা, আপনার মনে প্রশ্ন তো আমি আসেনি যে ডেঙ্গু তো ভাইরাল প্রশ্ন ফিভার, আসছে, আমি কেন but অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলাম? প্রশ্ন আসছিল কিন্তু কোয়েশ্চেন করতে পারি নাই ওনাকে। প্রশ্ন আসছিল কিন্তু কোশ্চেন করিনি। আচ্ছা, ডেঙ্গুর প্রাইমারির ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যান্টিবায়োটিক দরকার নাই, দরকার হয় না। হ্যাঁ, এটা নর্মাল ট্রিটমেন্ট নিলে ডেঙ্গু ফিভার অনুযায়ী করে, কিন্তু সেকেন্ডারি যখন ইনফেকশন করে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক একটা ভাইটাল রোল প্লে করে। হ্যাঁ, তখন কি হয়, যখন আপনার ভাইরাল ইনফেকশন হয়, এটার এখনো রিসার্চেবল উপরে উপরে আছে, এটা এখনো ট্রায়াল ফেজে আছে, এটার এখনো পার্মানেন্ট কোনো সলিউশন নাই। কিন্তু ইফেক্টিভনেস অনুযায়ী আপনি সেকেন্ডারি যখন ইনফেকশন হবে, ভাইরাল ডেঙ্গু হবে, তার পরিবর্তে যদি আপনি অ্যান্টিবায়োটিক কোর্স স্টার্ট করেন, সেক্ষেত্রে পেশেন্ট রিকভারি করা হচ্ছে। আর সেটা কেন হচ্ছে সেটা এখনো রিসার্চেবল অবস্থায় আছে, এটা এখনো এক্স্যাক্টলি ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। তবে হ্যাঁ, পেশেন্ট রিকভারি হচ্ছে। তো দেখা যাচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে না, কিন্তু দেখা যাচ্ছে 7 দিন 8 দিন পরও থাকার পরও যখন এটাকে ট্রিটমেন্ট একুইস ভাবে যখন রিকভারি হচ্ছে না, তখন এটাকে ধরে নেওয়া হয় সেকেন্ডারি ইনফেকশন জন্য অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়। এতটুকু মাথায় রাখেন। কিন্তু পরীক্ষার হলে ভুল করো দাগেন না যে ভাইরাল অ্যান্টিবায়োটিকের জন্য আপনার ডেঙ্গুর জন্য আপনার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়, এই কথা ভুলও লিখেন না, তাহলে আপনি কোনো ইয়া খাবেন, মার কেটে রেখে দেবে। আচ্ছা, ফাংশন অফ ব্লাড অলরেডি আবার আমরা বলে ফেলছি, তারপর আবার বলছি অক্সিজেন সাপ্লাই, নিউট্রিয়েন্ট সাপ্লাই, ট্রান্সপোর্ট অফ মেটাবলিক ওয়েস্ট, ট্রান্সপোর্ট অফ হরমোন প্রোডাকশন, তারপর হচ্ছে প্রিভেনশন অফ ব্লাড লস। এগুলো তো আমরা অলরেডি বলে ফেলছি, ডিসকাস করে ফেলছি। আচ্ছা, এইখানে একটা জিনিস সব থেকে বলার জিনিস আছে, সেটা হচ্ছে হ্যামোপয়সিস আর ইরিথ্রোপয়সিস। এইটা দুইটা নিয়ে প্রশ্ন আসে, কোনটা হ্যামোপয়সিস, কোনটা ইরিথ্রোপয়সিস। আচ্ছা, হ্যামোপয়সিস অর্থাৎ যে প্রসেসে আপনার ব্লাড সেল প্রডিউসড হচ্ছে, সেই প্রসেসিং কি বলছি, হেমোপয়সিস। ইট ইজ দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ অল ব্লাড সেলস ইজ কল্ড হেমোপয়সিস। অর্থাৎ যে প্রসেস আপনার ফুল ব্লাড মানে ব্লাড সেল প্রডিউস হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, হেমোপয়সিস। আর ইরিথ্রোপয়সিস কোনটাকে বলতেছি, ইরিথ্রোপয়সিস হচ্ছে যে প্রসেসে শুধু রেড ব্লাড সেল প্রডিউস হচ্ছে, সেটাকে আমরা এরিথ্রোপয়সিস বলতেছি। আচ্ছা, আমাদের ব্লাড সেল যেটা প্রডিউস হয়, সেটা আমরা তো জানি, আমাদের ব্লাড সেল প্রডিউস হয় কোথা থেকে, আমাদের ব্লাড সেল প্রডিউস হয় হচ্ছে বোন মেরো থেকে। হ্যাঁ, আমাদের ব্লাড সেল কোথা থেকে প্রডিউস হয়, বোন মেরো থেকে, আমরা তো এটা সবাই জানি, তাই না? আচ্ছা, আমাদের জন্মকালীন সূত্র থেকে আমাদের প্রথম কি হয়, ব্লাড সেল প্রডিউস হয় সব থেকে শর্টেজ বোন থেকে, ইউলো বোন মেরো থেকে আমাদের ব্লাড সেল প্রডিউস হয়। ইভেন জন্ম লগ্ন থেকে শুরু করে 3 থেকে 3.5 বছর পর্যন্ত আমাদের শর্টেজ যে বোন গুলো আছে, ইউলো বোন মেরো থেকে আমাদের কি হয়, আমাদের ব্লাড সেল গুলো প্রডিউস হয়। দেন এভো 4 বছরের পর থেকে আমাদের লং বোন ক্রিয়েট হয়। লং বোন গুলো এস্টাবলিশড হয়, লং বোন ক্রিয়েট না, লং বোন এস্টাবলিশড হয়। দেন দে আর ক্যাপাবল ফর প্রডিউসিং ব্লাড। তখন তারা কি হয়, ব্লাড সেল গুলোকে প্রডিউস করার জন্য ক্যাপাবল হয়। আমাদের কি হয়, আমাদের লং বনে থাকা বনি প্রমিনেন্স
আমাদের কি লং বনে থাকা বনি প্রমিনেন্স, যেমন আমরা যদি মুরগির ক্ষেত্রে চিন্তা করি, মুরগির যারা আমরা আসলে বিশেষ করে মুরগি খাই বা ব্রয়লার মুরগির কথা চিন্তা করি, ব্রয়লার মুরগির যদি ফিমার পার্টটাকে যদি আমরা কাটি, উপরে দেখবো একটা ক্রাঞ্চি একটা টাইপ থাকে। আমরা যারা ওই যে কেএফসি তে খাই দেখি যে কাটার পরে একটা ক্রাঞ্চি টাইপ থাকে। ওই ক্রাঞ্চি টাইপ কে যদি আপনি বরাবর কাটি, ওখানে কিছু অস্থি মজ্জা পাওয়া যাবে। ওই অস্থি মজ্জা থেকে আমাদের কিন্তু বোন সেল গুলো প্রডিউস হচ্ছে। হ্যাঁ, এর আগে কোথা থেকে বোন সেল প্রডিউস হয়? ইয়েলো বোন ম্যারো থেকে। যদি পরীক্ষার খাতায় বলা হয় যে আপনার বোন সেল কোথা থেকে প্রডিউস হয়, সেখানে যদি আর মানে রেড বোন ম্যারো থাকে, অবশ্যই রেড বোন ম্যারো। আর যদি রেড বোন ম্যারো না থাকে, তাহলে অবশ্যই ইয়েলো বোন ম্যারো আপনাকে কোশ্চেনে অ্যান্সার করতে হবে। বুঝতে পারছি? তবে অবশ্যই অবশ্যই এরকম প্রশ্ন থাকলে, কিছু ট্রিকি প্রশ্নের জন্য এরকম করে, তবে মাস্ট বি শতকরা 99% আপনাকে রেড বোন ম্যারো দিয়েই থাকে। আচ্ছা, আমাদের বডিতে 1 আউন্সে কতটুকু ব্লাড থাকে? 100 বিলিয়ন ব্লাড সেল থাকে। এই জিনিসটা একটু মাথা রাখবেন, হ্যাঁ। অন এন অ্যাভারেজ 1 আউন্স অর্থাৎ 100 বিলিয়ন ব্লাড সেল থাকে। আর আর মেড ইচ ডে অর্থাৎ একদিনে 100 বিলিয়ন ব্লাড সেল প্রডিউস হচ্ছে। হ্যাঁ, একদিনে কত হয়? 100 ব্লাড সেল প্রডিউস হচ্ছে। আচ্ছা, আমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আমাদের আরবিসির সময়সীমা কতদিন? 120 দিন। আমাদের আরবিসি কতদিন? 120 দিন 120 দিন। মানে এই কাউন্টে হ্যাঁ, 120 দিন কেন আয়ুকাল। ধরা হয় জানেন? হ্যাঁ, আয়ুকাল 120 এ- দিনই কেন ধরা হয় জানেন? একশো একটা বিশ সময় দিন পর এটা নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে যায়, আমাদের বডি এটাকে এক্সক্রিয়েট করে ফেলে, অর্থাৎ এটা জি। রিজেনারেশন প্রসেস হতে হয়। এখন কথা হচ্ছে, আমাদের বডিতে রেগুলারলি ইমিউন সিস্টেম কি হচ্ছে? ডিফেন্স করতেছে। ডিফেন্সের মাধ্যমে ব্লাড সেলগুলো কি হচ্ছে? ইনজুর্ড হচ্ছে। আমাদের বডিতে ইনফেকশন হচ্ছে, ব্লাড সেলগুলো কি হচ্ছে? ইনজুর্ড হচ্ছে। এটা যদি রিজেনারেশন না হতো, তাহলে কি হতো? আমাদের অক্সিজেনের যে ক্যাপাসিটিটা, রেড বোন মেরো বা রেড বোন সেলের যে ক্যাপাসিটি গুলো ছিল, সেটা ক্যাপাসিটি গুলো কি মানে পার্টিকুলারলি 100% থাকতো? কিন্তু থাকতো না। তো আল্লাহ প্রদত্ত আমাদের বডিতে ক্রিয়েট হয়, রেড বোন সেলটা রিজেনারেশন হয় 120 দিন পর পর। এই জন্য বলা হয় 3 মাস অন্তর অন্তর আপনি আপনার বডিতে ব্লাড দিতে পারবেন। আচ্ছা, আপনি যখন 3 মাস অন্তর অন্তর ব্লাড দিবেন, আপনার বডিতে কি কি চেঞ্জেস হবে? প্রথম কথা হচ্ছে, আপনি যখন আপনার 120 দিন পর পর আপনি ব্লাড দিচ্ছেন, এক কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আপনি অনেক সওয়াবের কাজ করতেছেন। আপনি একটা জিনিস মানুষের কি হচ্ছে? জীবন বাঁচাচ্ছেন, 1 নাম্বার। আপনার বডির ক্ষেত্রে কি কি হচ্ছে? আপনার বডি সে- রিজেনারেশন প্রসেসে এন্ট্রি নিচ্ছে। 1 নাম্বার, আপনার বডি রিজেনারেশন প্রসেসে এন্ট্রি নিচ্ছে। রেড বন্ড সেলও মোর প্রোডাক্টিভিটি অ্যাক্টিভ থাকছে, অর্থাৎ রেড বন্ড মেরো যেটা থাকতেছে সেটা কি হচ্ছে? নতুন করে ব্লাড সেল গুলো প্রডিউস করতেছে, অর্থাৎ এটাতে কি বলি না আমরা, অর্থাৎ জং ধরে যায় না, এটা কি থাকে? কন্টিনিউসলি প্রোডাকশনে থেকে যায়। আচ্ছা, থার্ড কি হচ্ছে? আমাদের যে কিডনি, যে সিরাম ক্রিয়েটিনিন যে প্রসেস, যা কিডনি যে ফাংশনিং গুলো আছে, এই ফাংশনিং গুলো রিজেনারেট হয় আবার। অর্থাৎ কিডনি কি পায়? নতুন ব্লাড পায়, নতুন ব্লাড সেল পায়। এটাকে পিউরিফাইড করার জন্য নতুন ব্লাড সেল পায়, অর্থাৎ নতুন ভাবে পিউরিফাইড করার একটা সুযোগ পায়। কতটুকু ইম্পর্টেন্স আপনি দেখতে পাচ্ছেন? দেন আপনি কি থাকতেছে? আপনি নিজেও পিউরিফাইড থাকতেছেন। কথা কেন? যে আপনার বডিতে নতুন ব্লাড সেল আসতেছে, আপনি নতুন অক্সিজেন নিতে পারতেছেন। আপনার বডিতে আপনার যে স্বাদ, আপনার যে মুখের স্বাদ, এটা কি হচ্ছে? আবার নতুন ভাবে ফেরত পাচ্ছে বডি। আপনার বডি কি হচ্ছে? নতুন ভাবে কাজ করার জন্য একটা হেমোস্ট্যাসিস একটা প্রসেস নতুন ভাবে জেনারেট হচ্ছে। এই জন্য আমরা বলি যে 3 মাস অন্তর অন্তর আপনারা অবশ্যই ব্লাড দেবেন। অবশ্যই যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, কমপ্লিকেশনটা সেটা ভিন্ন বিষয়। যদি সুস্থ বডি থাকে, অবশ্যই 3 মাস অন্তর অন্তর ব্লাড দিবেন। বুঝতে পারছি, এই কারণে বলা হয় 3 মাস অন্তর অন্তর ব্লাড দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, লিকোসাইটস হচ্ছে গ্রানুলোসাইট। প্রথম প্রশ্নে বলছি, গ্রানুলোসাইট কি কন্টেন স্পেশালাইজড মেমব্রেন বাউন্ড সাইটোপ্লাজমিক গ্রানুলস, ইনক্লুডস নিউট্রোফিল, ইসোটোফিল, বেসোফিল। এই জিনিসগুলো মাথায় রাখবেন। গ্রানুলোসাইটের মধ্যে কি থাকে? ল্যাক অফ অবভিয়াস গ্রানুলস, যেটার মধ্যে থাকে না, এর মধ্যে গিয়ে লিম্ফোসাইট এন্ড মনোসাইট। এই জিনিসটা একটু মনে রাখিয়েন, পড়িয়েন, হ্যাঁ। আচ্ছা, এই সেলের যেটা আছে, যে ব্যাসোফিলের লাইফ স্পান কতটুকু? 3 থেকে 7 দিন। এটা একটু মনে রাখলেও চলবে, না মনে রাখলেও কোনো দরকার নাই। আচ্ছা, একটা জিনিস আসলে না বলেই নয়, আহ আমাদের নিউট্রোফিলের ডেভেলপমেন্ট যে প্রসেসটা, এটা কি হয়? এর লাইফ স্প্যান কি? 6 ঘন্টা থেকে ফিউ ডেজ। 6 ঘন্টা থেকে ফিউ ডেজ, এটা একটু মনে রাখিয়েন। হ্যাঁ, এটা এটা অনেক সময় আসে, শুধু নিউট্রোফিল নিয়ে প্রশ্ন প্রশ্ন আসে যে নিউট্রোফিলের লাইফ স্প্যান কতটুকু। 6 ঘন্টা থেকে আপনার কয়েকদিন পর্যন্ত হতে পারে। আচ্ছা,
হেমোস্ট্যাসিস। হেমোস্ট্যাসিস ওকার্স থ্রি স্টেজ, একটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন, প্লাটিলেট প্লাক ফর্মেশন, কোয়াগুলেশন অফ ব্লাড। হেমোস্ট্যাসিস হচ্ছে যে প্রসেসে ব্লাড সেল গুলা কি হচ্ছে জেনারেট হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। এখানে কয়টা প্রসেস থাকে? আচ্ছা, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন হচ্ছে ভ্যাসেল গুলা কনস্ট্রিক্ট করবে। প্লাটিলেট ব্লাড ফর্মেশন অর্থাৎ নতুন করে প্লাটিলেট কে ফরমেট হবে। কোয়াগুলেশন অফ ব্লাড, ব্লাড গুলো কি হচ্ছে কোয়াগুলেশন হয়ে যাবে। প্লাজমা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? প্লাজমা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া প্লাজমার যে কম্পোনেন্ট গুলো আছে হুম। আহ, ওইগুলার তো কাজ তো বলে দিলেন, কিন্তু পার্সেন্টেজ কি আমাদেরকে জানা লাগবে যে কোনটা কোন না না, পরিমাণ থাকে বলে? প্লাজমা থেকে প্রশ্ন করলে আপনাকে একটাই প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে প্লাজমার মধ্যে থাকা পানির পরিমাণ কতটুকু পার্সেন্ট। 92%। প্লাজমাতে পানির পরিমাণ কতটুকু, এই প্রশ্নটা আপনাকে আজকে করতে পারে। প্লাজমাকে পানির পরিমাণ কতটুকু, 92%। আর প্রোটিনের পরিমাণ কতটুকু, 7%। বাকি 1% আদার এলিমেন্ট। আমি বলে দিই, প্লাজমা 55%কে যদি আমরা 100% ধরে রাখি, ধরে রাখার মধ্যে 92% থাকবে হচ্ছে পানি, 7% থাকবে প্রোটিন, প্রোটিনের মধ্যে থাকে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফাইব্রিনোজেন। বাকি 1% থাকবে ইলেকট্রোলাইট, গ্যাসেস, আদার্স, হাবি জাবি হ্যান ত্যান ম্যান যা আছে সব এই 1%-এর মধ্যে। বুঝতে পারছি? এটা প্রশ্ন আসে যে প্লাজমার মধ্যে পানির পরিমাণ শতকরা কত পার্সেন্ট, এই প্রশ্নটা আসে। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, বন মেরুটা বলেছি, বন মেরুর সারফেসটা একটু দেখিয়ে দেই। এই যে আমরা বনকে যদি কার্ভলি ভাবে কাটি, একটা বনকে, একটা লং বন কে যদি আমরা কার্ভলি ভাবে কাটি বা এই ফেস অনুযায়ী কাটি, এখানে কিছু অস্থি মধ্যে বাজাবে খাঁচ খাঁচ। আমরা সামনে কুরবানি আসতেছে, আপনারা এটা জিনিস আরো ভালো করে দেখতে পারবেন। আপনারা ধরেন একটা বন মেরুর ফিমারটাকে বা গরুর পায়াকে যদি আপনি আড়াআড়ি ভাবে কাটেন, তাহলে দেখতে পাবেন কিছু খাঁচ কাটা জায়গা আছে। দ্যাটস ইজ জি দ্য ভাইয়া, মেইনলি ওই দেখছি। জায়গা থেকে আপনার কি হয় বোন ম্যারো প্রডিউসড হয়, মানে সেল প্রডিউসড হয়, হ্যাঁ, ব্লাড সেল গুলো প্রডিউসড হয় এই যে খাঁচ কাটা জায়গাগুলো। হ্যাঁ, এই খাঁচ কাটা জায়গাগুলো থেকে। আচ্ছা, টাইপস অফ বোন ম্যারো। আমাদের বোন ম্যারো হচ্ছে দুইটা, রেড বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারো থেকে আমাদের ব্লাড সেল প্রডিউস হয়, এন্ড অ্যাডাল্ট পার্সন 5 বছর যদি ধরে রাখি, 5 বছরের উপর থেকে কোথা থেকে ব্লাড প্রডিউস হয় আমাদের রেড বোন ম্যারো থেকে। 3 বছর পর্যন্ত কোথা থেকে হয়, ইয়েলো বোন ম্যারো থেকে। হ্যাঁ। আচ্ছা, ফাংশন অফ বন ম্যারো কি? প্রোডাকশন, রিলিজ অফ ব্লাড সেল। বন ফর্মিং সেলস আর অলসো ফর্ম ইন বন ম্যারো। আচ্ছা, পারফর্ম সেভারাল ফাংশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য কানেক্টিভ টিস্যু, কানেক্টিভ টিস্যুর সাথে রিলেটেড করে অনেক ফাংশনই তারা করে থাকে। আর কি হচ্ছে বোন সেল প্রডিউস করে, মেইন ফাংশন কি হচ্ছে বোন সেল গুলোকে প্রডিউস করে। আচ্ছা, হেমাটোলজিক্যাল সিস্টেম এখানেই শেষ করব। এখানের মাঝখানে যদি কারো কোনো জায়গায় প্রশ্ন থাকে আপনি আমাকে বলতে পারেন পুরো হেমাটোলজিক্যাল সিস্টেম নিয়ে। এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রশ্ন হয়। কার্ডিওভাস্কুলার থেকে প্রশ্ন যেমন হয়, হেমাটোলজিক্যাল সিস্টেম থেকে প্রশ্ন হয়, ভাস্কুলার সিস্টেম থেকে প্রশ্ন হয়। এটা এটা স্কিপ করা যাবে না। কারো কোনো প্রবলেম পুরো সিস্টেমে? না ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? হেমাটোলজিক্যাল সিস্টেম থেকে কিরকম প্রশ্ন হয় আমি বলি। হেমাটোলজিক্যাল সিস্টেম থেকে আপনার প্রশ্ন বারবারই করতে থাকে, কারণ এটাই একটা টপিক যেখানে আপনাকে প্রশ্ন করতে পারবে। আর এই টপিকের উপরে আপনারা প্রশ্ন খুব ইজিলি দাগাইতে পারবেন। হ্যাঁ, এই টপিকে মোটামুটি 1 থেকে 2টা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এই টপিকটা যেমন কার্ডিওভাস্কুলার নিয়ে 3-4টা পেলে হেমাটোলজিক্যাল সিস্টেমের মধ্যে আপনি 1-2টা প্রশ্ন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হেমাটোলজিক্যাল সিস্টেম যদি আপনি কনসিস্ট করেন, আপনি ধরে রাখেন আপনি 5টা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। যেমন এখান থেকে যদি আপনি প্রশ্ন খুবই যেটা করে সেটা হচ্ছে আরবিসি লাইফ টাইম কত, 120 দিন। ঠিক আছে, আমাদের বোন সেল কোথা থেকে প্রডিউস হয়, রেড বোন ম্যারো থেকে। ঠিক আছে, ডাব্লিউবিসির কাজ কি, নিউট্রোফিলের কাজ কি, নিউট্রোফিলের লাইফ স্প্যান কতটুকু, এগুলো জানলেই আপনি হেমাটোলজিক্যাল সিস্টেম থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, প্লাজমার কাজ কি, ফাইব্রিনোজেনের কাজ কি। যদি প্রশ্ন কঠিন করতে চায় দেন প্লাজমা থেকে প্রশ্ন করবে। প্লাজমা কিন্তু একটা জিনিস ক্যারি করে, সেটা হচ্ছে অ্যান্টিবডিজ ক্যারি করে। অ্যান্টিবডিজ ক্যারি করে, এই জিনিসটা মাথায় রাখবেন, প্লাজমা অ্যান্টিবডিজ ক্যারি করে।
অ্যান্টিবডিজ ক্যারি করি বলে আমরা কি করতে পারি, আমরা এটাকে কি করতে পারি, আমাদের বডিতে যে ইনফেকশন গুলো আছে এটার বিরুদ্ধে আমরা কাজ করতে পারি। প্লাজমা কিন্তু অ্যান্টিবডিজ ক্যারি করে। আমরা করোনার সময় কি করছি, প্লাজমা থেরাপি দেই। এখনো যে রোগীটা জিবিএস এর পেশেন্ট আছে সেই পেশেন্ট গুলোকে আমরা প্লাজমা থেরাপি দেই। কেন প্লাজমা থেরাপি দেই? কারণ প্লাজমাতে থাকা অ্যান্টি বডিজ যখন আমাদের বডিতে ইমিউন সাপ্রেশন হয়ে যায়, আমাদের বডিতে যখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় বা কাজ করতে পারে না, তখন আমাদেরকে এক্সটার্নালি ভাবে প্লাজমা দিতে হয়, প্লাজমা থেরাপি নিতে হয়। প্লাজমা থেরাপি নিলে কি হয়, ওই যে বডিতে থাকা অ্যান্টিবডিজ, প্লাজমাতে থাকা কন্টেন্ট করা অ্যান্টিবডিজ বডির হয়ে কাজ করা শুরু করে দেয়। আচ্ছা, তাহলে টপিকটা শেষ করতেছি, কারো কোনো যদি প্রবলেম না থাকে। আচ্ছা, আজকে ইন্টিগুমেন্টারি সিস্টেম, এর এর কি সিস্টেম, কে বলতে পারবে আমাকে? আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ইন্টিগুমেন্টারি সিস্টেম বলতে কি বোঝাই? উম, ইন্টিগুমেন্টারি সিস্টেম হচ্ছে ভুলে কনসিস্ট গেছি। অফ স্কিন। স্কিন আমাদের বডিতে লার্জেস্ট জি। অর্গান। লার্জেস্ট অর্গান নিয়ে বারবার প্রশ্ন আসে। লার্জেস্ট অর্গান কি আমাদের বডিতে? লার্জেস্ট অর্গান কি আমাদের বডিতে? লার্জেস্ট অর্গান হচ্ছে স্কিন। আমাদের বডিতে লার্জেস্ট অর্গান কি? স্কিন। আমাদের বডিতে লার্জেস্ট অর্গান কি? স্কিন। এটা আমরা লিভারের সাথে কনফিউজড করে ফেলি, তাই না? জি। স্কিন কেন লার্জেস্ট অর্গান বলি? কারণ মাথা থেকে পা পর্যন্ত যদি আমাদের বডিতে কোনো কিছু কনসিস্ট করে থাকে সেটা হচ্ছে স্কিন করে থাকে। স্কিনের মেইন কাজ কি? স্কিনের মেইন কাজ হচ্ছে আপনার বডিতে কি প্রোটেকশন দেওয়া। স্কিনের মেইন প্রোটেকশন। কাজ কি? আপনার কাছে প্রোটেকশন দেওয়া। প্রোটেকশনটা কি? এক্সটার্নাল আর ইন্টারনাল মধ্যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা। এটাই হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেমের কাজ। এটাকে যদি ডিফাইন করি, কোরিলেশন বিটুইন এক্সটার্নাল ইন্টারনাল আপনার এনভায়রনমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করবে, একটা দেওয়াল হিসেবে কাজ করবে। অর্থাৎ বাইরের কোনো জিনিস আপনার ভিতরে ঢুকতে দিবে না, ভিতরে কোনো জিনিস বাইরে হতে দিবে না। অর্থাৎ কি, বাইরের কোনো জিনিস ভিতরে আসতে পারবে না, ভিতরে কোনো জিনিস বাইরে হতে পারবে না, এর মাঝখানে কে থাকবে? স্কিন থাকবে। স্কিনের নাম কি হচ্ছে? ইন্টিগুমেন্টারি সিস্টেম। আচ্ছা, এবার আমরা চলে যাই ফাংশনের ক্ষেত্রে। ইন্টিগুমেন্টারি সিস্টেম ইজ এ কম্পোস্ট অফ দ্য স্কিন অ্যান্ড অ্যাক্সেসরি স্ট্রাকচার। অ্যাক্সেসরি স্ট্রাকচার বলতে কি বোঝায়? এরা সরাসরি কোনো কিছু কাজে ইনভলভ হয় না, বাট কাজ করতে হেল্প করে। যেমন হেয়ার, হেয়ার কি কাজ করে? হেয়ার কি করে? হেয়ার মধ্যে সেবাম যেটা আছে, সেবাম বের হতে কাজ করে। হেয়ার ফলিকল নেমস হেয়ার বা হেয়ার ফলিকল। হেয়ার ফলিকলস কি করে? হেয়ার ফলিকলস কি করে? আমাদের বডি থেকে ওয়েল যেটা প্রডিউস হয় বা এক্সক্রিউটেড যেটা থাকে আমাদের বডিতে, ওয়েস্ট প্রোডাক্ট, এটা কি হয়? বের করতে সাহায্য করে, কিন্তু নিজে কিন্তু কোনো কিছু প্রডিউস করে বের করে না। দ্যাটস ওয়াই এটা অ্যাক্সেসরি অর্গান। অর্থাৎ নিজে কিন্তু কোনো কিছু প্রডিউস করে না, দ্যাটস ওয়াই এটা অ্যাক্সেসরি অর্গান। যদি নিজে কিছু প্রডিউস করতো, করে বের করতো, তাহলে এটার নাম কি হতো? এক্সক্রিটরি অর্গান। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেম, এই জন্য ডাইজেস্টিভ সিস্টেমে যেগুলো আছে, যে সিস্টেম গুলো আছে, সেগুলো সব অ্যাক্সেসরি অর্গান। কারণ এরা নিজেই কোনো কিছু ফাংশনিং এ কাজ করে না, এরা ফাংশনিং কাজ করতে হেল্প করে, দ্যাটস ওয়াই এটা অ্যাক্সেসরি অর্গান। আচ্ছা, ইন্টিগুমেন্টারি সিস্টেম মেইন কাজ কি করে? আমাদেরকে প্রোটেকশন কাজ করে। এটার মেইন ফাংশনই হচ্ছে প্রোটেকশন করা। কিভাবে প্রোটেকশন করে? মেকানিক্যাল ড্যামেজ। আমাদের বাইরে যদি কাট ইনজুরি থাকে বা অ্যাব্রাশন হয়, সেক্ষেত্রে কি করে? মেকানিক্যাল আপনাকে প্রোটেকশন দিচ্ছে, কেমিক্যাল প্রোটেকশন দিচ্ছে, থার্মাল প্রোটেকশন দিচ্ছে। আল্ট্রাভায়োলেট ড্যামেজটাকে ইয়া করতে কি করতেছে হচ্ছে, বডিকে কি করতেছে? আল্ট্রাভায়োলেট যে ড্যামেজটা হচ্ছে, ইউভি রে প্রডিউস আছে, এটা থেকে বডিকে প্রোটেক্ট করতেছে। অর্থাৎ সরাসরি
যে আল্ট্রাভায়োলেট রেটা আমাদের বডিতে প্রডিউস হচ্ছে না। সরাসরি যদি আল্ট্রাভায়োলেট রেটা আমাদের বডিতে ইন্টার হতো, তাহলে আমাদের বডিতে হলো ক্যান্সারের পরিমাণটা বেড়ে যেত। হ্যাঁ, সেইটা কি হচ্ছে, আমাদের বডিতে ক্যান্সার হয় না। ক্যান্সার না হওয়ার পিছনে সব থেকে বড় কাজ হচ্ছে আমাদের যে ব্যারিয়ার সিস্টেম কাজ করে, ইমিউনিটি সিস্টেম কাজ করে, দ্যাটস ওয়াই, এই কারণে কাজ করে না। আর কি হচ্ছে, ডিফেন্স। প্রথম কথা হচ্ছে ডিফেন্স। আমাদের বাইরে থাকা অনেক জার্মস এবং ফরেন পার্টিকেল সরাসরি আমাদের বডিতে ঢুকতে পারে না। তার প্রথম কারণ হচ্ছে আপনার কি, স্কিনের কারণে। কারণ প্রথম কারণ হচ্ছে আমাদের স্কিনটা এইভাবেই আল্লাহ তালা আমাদেরকে প্রদত্ত করে দিয়েছেন, আল্লাহ তালা আমাদের এইভাবেই দিয়েছেন যাতে করে খুব সহজে কেউ কোনো ফরেন পার্টিকেল আপনাকে, যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা দুর্বল হচ্ছে, কেউ আপনাকে ইনভেড করে সেলের মধ্যে ঢুকতে পারবে না। দ্যাটস ওয়াই যদি এমন হতো যে যে কোনো জিনিস খুব সহজে আমাদের এন্ট্রি নিয়ে ফেলতে পারতো, তাহলে আমরা কেউ আর পৃথিবীতে লং টাইম লাস্ট করতে পারতাম না। কিন্তু আমরা স্কিন থাকার কারণে আমাদের বাইরে থাকা কোনো জার্মস সরাসরি আমাদের বডিতে এন্ট্রি নিতে পারে না। আচ্ছা, আর এটা কি করে হচ্ছে, বডিতে হোমিওস্টেসিস এই প্রক্রিয়া কাজ করে। বডিতে হোমিওস্টেসিস কিভাবে কাজ করে, টেম্পারেচার রেগুলেশন। অর্থাৎ আমি প্রথম তখনও বলছি ব্লাড কি করে, টেম্পারেচার রেগুলেশনে কাজ করে। এখানে স্কিনও টেম্পারেচার রেগুলেশনে কাজ করে। স্কিন কিভাবে টেম্পারেচার রেগুলেশনে কাজ করে আমি বলি। বডি যখন টেম্পারেচার বেড়ে যায়, তখন বডি থেকে কি করে, বডি থেকে ফ্লুইডের মাঝখানে থাকা ওয়াটার সাবস্টেন্স বডি থেকে বের করে বডিকে থার্মাল যে আছে থার্মাল কুলিং করে। থার্মাল কুলিং এর জন্য বডিতে টেম্পারেচার লুজ হয়। অর্থাৎ যখন আপনি দেখবেন প্রচন্ড জ্বরে আছেন, তখন আপনার বডি ঘামা দিয়ে উঠে, যেটাকে আমরা বলি কি হচ্ছে, সোয়েটিং হচ্ছে বডিতে, অর্থাৎ ঘাম বের হচ্ছে। এই ঘামের মাধ্যমে কি হয়, বডি থেকে এক্সট্রা টেম্পারেচার এটাকে রিডিউস করে। এক, রিটেইনিং বডি ফ্লুইড, অর্থাৎ বডি ফ্লুইডের পরিমাণটা আপনার বডিতে কতটুকু বডি পরিমাণ থাকার কথা ততটুকু মেনটেন করতেছে। এক্সট্রা যে বডিটা ফ্লুইড আছে সেটা কি করতেছে, হেয়ার ফলিকুলের মাধ্যমে আপনার বডি থেকে এক্সক্রিয়েট করতেছে। এলিমিনেটিং ওয়েস্ট, অর্থাৎ আপনার বডি থেকে যদি ওয়েস্ট প্রোডাক্ট গুলো থাকে, তখন এই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে এলিমিনেট করতেছে। আর কি হচ্ছে, আপনার বডিতে ইনসুলেশন বা ইনসুলিনের যে প্রসেসটা, এই প্রসেসটা আমাদের বডিতে করতেছে। কিভাবে করতেছে আমরা নেক্সট স্লাইডে দেখবো। আচ্ছা, এটা একটু ফিগারটা একটু দেখি। ক্লাস কি বেশি বকর বকর হয়ে যাচ্ছে, নাকি ক্লাস আপনাদের মতো হচ্ছে, বুঝতে পারতেছেন তো নাকি, নাকি আরো ডিটেলস পড়াইতে হবে? জি ভাইয়া, না বুঝতে বুঝতে পারলে পারছি। আমাকে একটু বলবেন। আচ্ছা, না বুঝতে পারলে অবশ্যই কম কোশ্চেন করবেন, কারণ সবসময় মাথায় রাখবেন আপনি টাকা দিয়েই কোর্স করতেছেন, আর টিচার বাউন্ড আপনাকে বোঝানোর জন্য। যে কোনো টিচার বাউন্ড আপনাকে বুঝাইতেই হবে। আপনি যদি আপনার খিদা না মিটাতে পারেন, আপনার খিদা কেউ মিটাই নিতে পারবে না। তো আমার রিকোয়েস্ট থাকবে, যে কোনো ধরনের টিচারকে যে কোনো পর্যায়ে যেই আপনাকে পড়াইতে আসুক না কেন, আপনি আপনার বেসটুকু জেনে রাখবেন, যেটা থেকে আপনার পরবর্তীতে কোনো কনফিউশন যাতে না হয়। আচ্ছা, তবে 1 ঘন্টার ক্লাসে এত বেশি কনফিউশন ফেলায় না, কারণ ডিসক্রাইব করতে গেলে অনেক সময় চলে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন আসছি যে আমরা স্কিনকে আমরা একটা পার্টের মধ্যে দেখতে পাচ্ছি। এই যে একটা পার্ট, এখানে আমরা স্কিনে কয়টা পার্ট দেখতে পাই, সেটা হচ্ছে 3টা। একটা হচ্ছে ইপিডার্মিস, ডার্মিস এন্ড সাবকিউটেনাস। আর সাবকিউটেনাস, এই 3টা স্টেটে দেখতে পাই। আচ্ছা, ইপিডার্মিসের যদি কথা চিন্তা করি, ইপিডার্মিসের কথা চিন্তা, আমরা যে উপরে যে লেয়ারটা দেখতে পাই আমাদের বডিতে, সেটা হচ্ছে ইপিডার্মিস। হ্যাঁ, ইপিডার্মিসের নিচের যে লেয়ারটা, নিচের যে লেয়ারটা সেটাকে আমরা ডার্মিস বলে। ডার্মিসের আরেকটা নাম হচ্ছে ট্রু স্কিন, কারণ স্কিনের যে ফাংশনিং গুলো আছে সব ডার্মিস থেকেই প্রডিউস হয়। হ্যাঁ, এখানে কি কি থাকে, হেয়ার ফলিকল থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তারপর হচ্ছে আপনার সাউন্ডিফেরাস গ্ল্যান্ড থাকে, নার্ভ সেল থাকে। হ্যাঁ, সবকিছু মিলানোসাইট থাকে, সবকিছু কোথায় প্রডিউস থাকে, সবকিছু ডার্মিসে থাকে। আচ্ছা, প্রাইমারি প্রোটেকশন ইউনিটের যে জায়গাটা, সেটা ইপিডার্মিস প্রডিউস করে থাকে। এই যে ইপিডার্মিস প্রডিউস থাকে। আর যে আমরা প্রোটটা দেখতেছি, এই প্রোট, আমাদের স্কিন কিন্তু একটু হার্ড। হ্যাঁ, হার্ড কেন, কারণ আমাদের স্কিনে থাকে ক্যারাটিন। ক্যারাটিন থাকে বলে আমাদের স্কিন হার্ড থাকে। ক্যারাটিনের কাজ কি, ক্যারাটিনের কাজ হচ্ছে ওয়াটার ধরে রাখা। আরেকবার বলি, আমাদের বডিতে স্কিন কি থাকে, আমাদের স্কিন হার্ড থাকে না? আমাদের স্কিন তো লুজ না, আমাদের স্কিন তো হার্ড, তাই না? যখন বয়স বেড়ে যায় তখন ক্যারাটিন কমে যায়, তখন এটা কি হয়, লুজ হয়ে যায়। যখন আমরা ইয়াং থাকি, যখন আমাদের বডিতে ওয়াটার থাকে, যখন আমরা হাইড্রেট থাকি, তখন আমাদের স্কিন গুলা কি টাইট থাকে না? টাইট থাকে তো। ছেলেদের তো আরো বেশি টাইট থাকে না? অনেক ছেলেদের যারা জিম করে দেখবেন মাসেল একেবারে শক্ত, বা এদের ক্যানুলা করতে গেলে দেখা যায় যে ক্যানুলাই ভেঙে যায়, ক্যানুলাই পেঁচিয়ে যায়। এমন অনেক পেশেন্ট দেখা, যারা কাঠুরে কাজ করে, যারা মেকানিকের কাজ করে, ওদের ক্যানুলা করতে গেলে দেখা যায় যে ক্যানুলাই ভেঙে গেছে, এত স্কিন টাইট। তো স্কিন টাইট হয় কিসের জন্য? ক্যারাটিনের কারণে। ক্যারাটিন নামক একটা লেয়ারের কারণে। ক্যারাটিন কি করে, পানি ধরে রাখে।
পানির পরিমাণ ধরে রাখে। এই যে আমরা হাইড্রেট থাকতেছি আমাদের বডিতে এই ক্যারাটিন লেয়ারের কারণে। হুম। এই যে ক্যারাটিন লেয়ার কোনগুলো? এই যে আমরা পোর বলতেছি না, এই যে পরে পরে থাকা এই পোরের মধ্যে আছে ক্যারাটিন লেয়ার। আচ্ছা, ক্যারাটিন লেয়ার যদি না থাকতো আমাদের বডি কি হতো? বেশি পরিমাণে কি করতো? ফ্লুইড লস করে ফেলতো। ফ্লুইড লস করলে কি আমরা বডি ডিহাইড্রেট হয়ে যেত। এক নাম্বার। ইপিডার্মিসের কাজ কি? ইপিডার্মিস হচ্ছে প্রাইমারি যে প্রোটেকশন ইউনিটটা আছে, এটা ইপিডার্মিস প্রোভাইড করবে। ডার্মিস কি করবে? ডার্মিস হচ্ছে পুরা যে স্কিনের যে ফাংশনিং এর যে কাজগুলো, এখানে নার্ভ সেল থাকবে, ব্লাড সেল থাকবে, ফলিকুলার থাকবে, এই যে প্রসেসের যে কাজগুলো করবে সে কি করবে? ডার্মিস করে থাকবে। সাবকিউটেনাস কি কি করবে? সাবকিউটেনাস হচ্ছে ফ্যাটি লেয়ার। এটা কি কাজ করে? প্রোটেকশন ইউনিট হিসেবে কাজ করে, স্কিনের প্রোটেকশন ইউনিট হিসেবে কাজ করে। স্কিনের প্রোটেকশন ইউনিটে কাজ করে কেন? কারণ আপনি বাইরে থেকে কোনো আঘাত লাগছে, হ্যাঁ, আঘাতটাকে সরাসরি ভাবে অ্যাবজর্ব করার জন্য সাবকিউটেনাস টিস্যু কাজ করে, সাবকিউটেনাস লেয়ারটা কাজ করে। হ্যাঁ, বুঝতে পারছি। ধরেন আপনাকে কোথাও আঘাত করা হয়েছে, এই আঘাতটা আপনি ধরেন পুরোপুরি পান না, কিছুটা অ্যাবজর্ব হয়, এই অ্যাবজর্বের কাজ কে করে? সাবকিউটেনাসে কাজ করে। সাবকিউটেনাসে থাকে কি? ফ্যাটি টিস্যু থাকে। আচ্ছা, সাবকিউটেনাসে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি? কেউ বলতে পারবেন? ইনসুলিন অ্যাবজর্ব করে কি? সাবকিউটেনাসে ইনসুলিন অ্যাবজর্ব করা, ইনসুলিন অ্যাবজর্ব করা, ইনসুলিন অ্যাবজর্ব করা। সাবকিউটেনাস টিস্যুর একটা কাজ কি? মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি? ইনসুলিন অ্যাবজর্ব করা। কেন আমরা সাবকিউটেনাসে দেই ইনসুলিনটা? সাবকিউটেনাসে কেন দিই? ডার্মিস এপিডার্মিসে কেন দেই না? সাবকিউটেনিয়াস ইনসুলিনকে অ্যাবজর্ব করতে পারে, আর ডার্মিস এপিডার্মিসে অ্যাবজর্ব হয় না, এই জন্য। অ্যাবজর্ব হয় না, এক নাম্বার। আর এটা কি? দীর্ঘক্ষণ অ্যাজ আ লং টাইম এটা স্টোর হিসাবে থাকে সাবকিউটেনাস সারফেসে। বুঝতে পারছি? সাবকিউটেনাস সারফেসে অ্যাজ এ লং টাইম ইনসুলিনটা কি থাকে? লাস্টিং থাকে। এই জন্য আমরা সাবকিউটেনাস টিস্যুতেই ইনসুলিনটাকে প্রোভাইড করি। আচ্ছা, এখানে একটা জিনিস কোথায় বলতে হবে, আমাদের স্কিন, এই জিনিসটা বারবার প্রশ্ন আসে, দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি কি? দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি হচ্ছে স্কিন। আচ্ছা, স্কিন কি করে? স্কিনের মাধ্যমে আমরা কি কি ডিটেক্ট করতে পারি? স্কিনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি বডিতে সাইনোসিস আছে কিনা, আমাদের বডিতে অ্যানিমিয়া আছে কিনা, আমাদের বডিতে কোনো রেসপিরেটরি ডিসঅর্ডার আছে কিনা, লিভার ডিসঅর্ডার আছে কিনা, আমাদের বডিতে কোনো ক্যান্সার আছে কিনা, পেশেন্ট শকে চলে গেছে কিনা। এটা আমরা বাইরে থেকে কিভাবে চেক করার মধ্যে করতে পারি? আমরা স্কিন দেখে করতে পারি। অ্যানিমিয়া হলে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের অ্যানিমিয়া হয়েছে কিনা, আমরা বিভিন্ন পেরিফেরাল চেক করে বা লিপস চেক করে আমরা বলতে পারবো যে পেশেন্টের অ্যানিমিয়া আছে কিনা। এক নাম্বার। রেসপিরেটরি ডিসঅর্ডার আছে কিনা, রেসপিরেটরি ডিসঅর্ডার থাকলে কি হবে? আপনার চেস্ট টাইটনেস হয়ে যাবে বা সাইনোসিস হবে, বডির ডিসকালারেশন হবে, হ্যাঁ, ব্লুইশ কালারেশন হবে। লিভার ডিসঅর্ডার কি হবে? ফুল বডি স্কিন কালার ইয়েলো হয়ে যাবে। ক্যান্সার হলে কি হবে? স্কিন গুলো রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে, স্কিন গুলো আপনার চামড়া গুলো লেগে লেগে আসবে। হ্যাঁ, শক হলে কি হবে? পেশেন্টের একদম কোল্ড এক্সট্রিমিটিস থাকবে, অর্থাৎ পেশেন্টের বডি পুরো ঠান্ডা হয়ে যাবে। স্কিন গুলোকে যদি আমরা টাচ করি তখন আমরা কি হবে? ঠান্ডা দেখতে পাবো, ঠান্ডা সার্ফেস দেখতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথম কথায় আসছি, এই যে স্কিনের টপ লেয়ার ইজ এ ফুল অফ ক্যারাটিন হার্ডেনিং টু প্রিভেন্ট ওয়াটার লস। এই জিনিসটা একটু মনে রাখবেন, স্লাইডটা একটু পড়বেন। ক্যারাটিনের কারণে আমরা ওয়াটার বডিতে ধরে রাখে। যদি ক্যারাটিন না থাকতো আমাদের বডিতে প্রচুর পরিমাণে কি করতো? ওয়াটারটাকে লস করতো। আর কি করে স্কিনের ক্যারাটিন কি করে? ক্যারাটিন কি করে? যে ভিটামিন এ ডি কে সিনথেসাইজ করে, অর্থাৎ এ ডি কে সিনথেসাইজ করে। এই জন্য আমরা বলি সকালের রোদে আপনার একদম মর্নিং যে সানলাইটটা আছে এই সানলাইটের সামনে বাচ্চাদেরকে রাখতে বলি। রাখার পরে কি হয়েছে? যে ভিটামিন ডি যেটা বোন ফর্মেশনে কাজ করে, এটাকে সিনথেসাইজ করে আমাদের বডিতে নাই। অর্থাৎ এক কথায় রোদ থেকে পাওয়া সানলাইটটাকে ভিটামিন ডি তে কনভার্ট করতে হেল্প করে। আচ্ছা, কিরানাস কি করে? আমাদেরকে সেন্সরি সিস্টেম হিসেবে কাজ করে। সেন্সরি সিস্টেম কারণ কারণ আমাদের বডিতে যখন প্রাইমারি কোনো কিছু টাচ করে, এই সেন্সটা, ক্যারাটিন সেন্সটাই আমাদের বডিতে নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। আচ্ছা, লেয়ার্স অফ স্কিন আমরা অলরেডি বলছি। লেয়ার্স অফ স্কিন, এপিডার্মিস। আমাদের বডিতে পিগমেন্টেশন আছে, আমাদের বডিতে পিগমেন্ট হয়। মেলানিন এক ধরনের পিগমেন্ট আমাদের বডিতে। আমরা বডি কালো হবে না সাদা হবে, এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা মেলানিনের মেলানিনের উপর। উপর। মেলানিনের উপরে। আচ্ছা, আমাদের বডিতে যদি মেলানিন বেশি থাকে তাহলে বডি কি হবে? কালো হবে। কালো হবে। যদি মেলানিন কম থাকে কি হবে? তাহলে সাদা, যেটা বলে ফর্সা। সাদা হবে, ফর্সা হবে। আচ্ছা, তাহলে অবশ্যই এখন যারা আমরা আর কি ব্ল্যাক, আমি নিজেও শ্যামলা, যারা আমরা ব্ল্যাক আছি তারা অবশ্যই কোনো কিছু না, আমাদের বডিতে মেলানিন বেশি, এই কারণে বেশি। আল্লাহ আমাদেরকে কি করছে? আমরা আমাদেরকে এক্সট্রা
কিছু জিনিস দিয়ে পাঠিয়েছেন, এই জন্য আমরা কালোতে অনেক বেশি হ্যাপি। কারণ আমরা কথা বলি কি, যদি মেলানিন প্রডিউস না হয় আমাদের বডিতে, তাহলে কি হবে, আমাদের বডিতে সিনথেসিস হবে না, আল্ট্রাভায়োলেট রেটা সিনথেসাইজ হবে না। যদি আল্ট্রাভায়োলেট রে সিনথেসাইজ না হয়, আমাদের বডিতে কি হবে, ক্যান্সার হবে। তো আমরা যারা কালো, আমরা মন খারাপ করব না। আমরা কালো হইছি বলে আমরা এক্সট্রা একটা ইমিউন ইমিউন ডিফেন্স মেকানিজম পাইছি আমাদের বডির জন্য। আমরা একটা কি পাইছি, এক্সট্রা একটা ইমিউন সিস্টেম পাইছি। আল্লাহ আমাদের থেকে আল্লাহ আমাদেরকে এক্সট্রা দিয়েছেন। আর এই মেলানিন কম বলে যারা আমরা আমেরিকা থাকি, যারা আমরা ওয়েস্ট কালচার মেনটেন করি, দেখবেন তারা সানবাথ নেয়। কিসের জন্য? তারা যদি সানবাথ না নেয়, তাহলে বডিতে কি হবে, স্কিন ডিজিজ হবে, অর্থাৎ ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার তারা কনভার্ট হবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে মেলানিন। মেলানিনের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি, কে বলতে পারবে? মেলানিনের আরেকটা কাজ কি? এই মুহূর্তে মনে পড়তেছে না ভাইয়া। মেলানিনের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার স্লিপ অ্যান্ড ওয়েক আপ টাইমটাকে মেনটেন করা। বুঝতে পারছি? অন্ধকার রুম, রাতের বেলা, রাত 10টার পর 12টার বেলার ঘুম আসবে, সকাল 6টায় ঘুম থেকে উঠবে, এটা কে মেনটেন করে? মেলানিন মেনটেন করে। কে মেনটেন করে? স্লিপ ওয়েক কে মেনটেন করে? মেলানিন মেনটেন করে। অর্থাৎ আমি কোন সময় ঘুমাবো, ঘুমাইতে যাচ্ছি, ঘুম পাচ্ছে, আবার ঘুম থেকে উঠবো, বা স্লিপ ওয়েক যে কমবে, আমাদের বডিতে যখন মেলানিনের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের বডিতে ঘুম আসে। আমাদের বডিতে যখন মেলানিনের পরিমাণ কমে যায় তখন আমাদের ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, এটা কে ওইটা মেনটেন করে? মনে হয় মেলানিন। মেলাটোনিন হবে, স্লিপিং এর জন্য মেলাটোনিন, তাই maybe। মেলা মেলানিনের আরেকটা সাইড হচ্ছে মেলাটনিন। মেলানিন থেকে মেলাটনিন প্রডিউস হয়। বুঝতে পারছি? মেলানিন থেকে মেলাটনিন। ভালো করে দেখবেন এটা একটু। মেলানিন হচ্ছে পার্টিকেল, মেলাটনিন হচ্ছে স্টেট। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আমাদের স্লিপ ওয়েক সাইকেল গুলো যদি কখনো আমাদের ঘুমের ডিস্টারবেন্স হয়, তাহলে আমাদের কি বলতে হবে, যে আমাদের যে মেলাটনিন বা মেলানিনের যে সারফেসটা আছে, এটা ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, ডার্মিসের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে ট্রু স্কিন। ডার্মিসকে আবার বলছি কেন ট্রু স্কিন বলা হয়, কারণ একটা সেলকে বাঁচিয়ে রাখার জন্য যত বেশি পার্টিকেল থাকার কথা, সবকিছু কোথায় থাকে? সবকিছু ডার্মিসে থাকে। কি কি থাকে? ব্লাড ভেসেল থাকে, লিম্ফেটিক ভেসেল থাকে, নার্ভস থাকে, হেয়ার শেপ থাকে, সেন্সরি রিসিপ্টর থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, একটা সেল, এই কারণে এই জিনিসগুলো সবকিছু সার্ফেস প্রেজেন্ট থাকার জন্যই এই জন্য ডার্মিসকে আমরা কি বলি, ট্রু স্কিন। আচ্ছা, লেয়ার্স অফ সাবকিউটেনাসকে একটা আরেকটা জিনিস ভাবে ডাকা হয়, এই নামটা মনে রাখবেন, এটা হচ্ছে হাইপোডার্মিস। ডার্মিসের নিচে থাকার কারণে এটাকে বলা হয় হাইপোডার্মিস। হাইপোডার্মিসের কাজ কি? স্টোর ফেট, এটাকে ফেটকে স্টোর করবে। হ্যাঁ, এটা কি কাজ হিসেবে? স্টোর অ্যাবজর্বার হিসেবে কাজ করবে এবং ইনসুলেটর হিসেবে কাজ করবে। আর আরেকটা কাজ কি হয়, ঠিক থাকে, মোটা থাকে, কিসের জন্য? ওয়েট গেইন। যদি যারা ওয়েট গেইন করে তাদের কাছে কি ফ্যাট বেশি জমা হয়ে থাকে। ফেটটা কোথায় বোঝানো হয়? এডিপোস টিস্যু যে ফেটটা আছে, ফেটটা কোথায় জানেন? হচ্ছে আপনার সাবকিউটেনাস ইয়াতে লেয়ারে জমা হয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, আমাদের স্কিন কি এটা একটা থিক একবার আর একটা হচ্ছে বলতো। থিন? বুঝিনি, কি ভাই কিছু বললেন? সাবকিউটিনিয়াসের জি, সাবকিউটিনিয়াসের যেটা বলেন সেটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, সাবকিউটেনাস হচ্ছে, সাবকিউটেনাস আরেকটা নাম হচ্ছে হাইপোডার্মিস। হাইপোডার্মিস হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা ডার্মিসের নিচে, ডার্মিসের নিচে অবস্থান হওয়ার কারণে যেন এটাকে হাইপোডার্মিস বলা হয়। এটা নট স্কিন। এটা কি করে? স্টোর ফ্যাট করে, ফ্যাটটাকে স্টোর করে। এডিপোস এন্ড এরিওলার কানেকটিভ টিস্যু এর মধ্যে থাকে, বিদ্যমান থাকে। আচ্ছা, এটা কি হয়? শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। প্রথমেই কথা বলছি, বাইরে থেকে কোনো কিছু যদি আঘাত বা ইনজুরি হয়, এটা কি হয়, যে সরাসরি আমাদের বডিতে টোটাল ইনজুরিটা নাই, টোটাল ইনজুরিটা আমাদের হিট করতে পারে না, কিছুটা অ্যাবজর্ব হয়ে যায়। এটা কাজ কার? সাবকিউটেনিয়াস টিস্যুর কাজ। আর কি করে? আমাদের বডিতে ওয়েট গেইন হয় না, আমরা যারা মোটা তাদের বেশি অনেক ওয়েট গেইন হয় না। ওয়েট গেইন হয় কিসের কারণে? কারণ আমাদের বডিতে প্রচুর পরিমাণে ফ্যাট জমে থাকে। এই ফ্যাটটা কোথায় জমে থাকে? সাবকিউটেনিয়াস লেয়ারে জমা হয়ে থাকে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা,
একটা হচ্ছে থিক আর থিন। কেন থিক কেন থিন? হচ্ছে থিক হইলে আপনার হচ্ছে মোটা পুরুত্ব বেশি থাকে, আর হচ্ছে আপনার থিন হলে কি হয়, পুরুত্বটা কমে যায়। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন আপনি স্লাইডে। আচ্ছা, স্ক্রিনে আমরা কি কি দেখতে পাই? ভাইয়া, স্কিন মার্ক দেখতে পাই। স্লাইডটা একটু ঠিক করতে হবে। স্লাইডের ফুল দেখা যাচ্ছে না, ও যে উপরের যে ইয়ার অপশনটা আছে আপনার, কলম মার্কার আচ্ছা আচ্ছা, মানে পেন মার্কার যেটা আছে ওটা বেশি দেখা যাচ্ছে, এই জন্য ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? আর একটু জুম আউট করতে হবে। আরেকটু জুম আউট, আরেকটু জুম আউট, ঠিক আছে? এবার আরেকটু জুম আউট, স্ক্রিনে বাইরে চলে যাবে। জুম বেশি ইন করেন, মানে ছোট করেন, জুম ছোট করেন, ঠিক আছে এবার? কমান আরো আর করবো একটু। ছোট? আর ছোট হ্যাঁ হবে না, হ্যাঁ, এটাই ওকে লিমিটেশন ওকে আমার। ওকে, হ্যাঁ ঠিক আছে। স্কিন, স্কিনে আমরা স্ট্রেচ মার্ক দেখতে পারি। সিলভারিস হোয়াইট স্কার স্কিনে কি দেখতে পারি আমরা? স্ট্রেচ মার্ক দেখতে পারি। স্কিনে আমরা কি দেখতে পারি? ব্লিস্টার দেখতে পারি। ব্লিস্টার কি হয়? সেপারেশন অফ স্ট্রেচ মার্ক। স্ট্রেচ মার্কটা বলি, স্ট্রেচ মার্কে প্রচুর পরিমাণে কি হয়, এই এডিপোজ টিস্যু জমা হয়ে যায়, যার কারণে স্ট্রেচ মার্ক হয়। আমরা যারা প্রেগনেন্সি স্টেজে থাকি বা কোনো টিস্যুর বাইরে যখন অতিরিক্ত কোনো কিছু চাপ পড়ে যায় স্কিনের বাইরে, স্কিন গুলো ফেটে যায়, তখন ওখান থেকে কি হয়, স্কিন স্ট্রেচ মার্ক ক্রিয়েট হয়। জাস্ট লাইক যখন আমরা বলি, যখন প্রেগনেন্সি স্টেজ, যখন আপনি ইউটেরাস থাকে, ইউটেরাস একটা নর্মাল পজিশনে থাকে, যখন এরপরে যখন বাচ্চা যখন ডেভেলপিং স্টেজে যায়, বাচ্চা যখন বড় হতে যায়, বাচ্চার জন্য যখন বড় স্পেস হয়ে স্পেসের দরকার পড়ে, তখন কি স্কিন গুলো কি হয়, ছেড়ে দেয়। স্কিন গুলো নিজের থেকে কি করে, ইলাস্টিসিটি হয়ে যায়, বড় হয়। তো বড় হওয়ার ফলে কি হয়, যখন স্কিন গুলো বড় হয়, তখন ওই জায়গার সার্ফেস গুলো ফেটে যায়। ওই সার্ফেস হওয়ার পরে ওখান থেকে কি হয়, মার্ক ক্রিয়েট হয়, ফাটা ফাটা দাগ দেখতে পাবো আমরা। আচ্ছা, ব্লিস্টার, ব্লিস্টার কি হবে, ইপিডার্মাল এবং ডার্মাল যে লেয়ারটা, অর্থাৎ ইপিডার্মিস এবং ডার্মিস লেয়ারটা সেপারেশন হয়ে যাবে। সেপারেশন হওয়ার পরে ওখানে ফ্লুইড হবে, ফ্লুইড জমা হবে, ফ্লুইড গুলোকে আমরা ব্লিস্টার বলে থাকি। অর্থাৎ ব্লিস্টার কখন হবে, যখন ইপিডার্মাল অর্থাৎ ইপিডার্মিস থেকে ডার্মিস আলাদা হবে কোনো কারণে, বাই এনি কজ। এপিডার্মিস থেকে ডার্মিস আলাদা হবে, ডার্মিস থেকে এপিডার্মিস আলাদা হওয়ার পরে ওই গ্যাপের মাঝখানে কি হবে, ক্যারাটিনে থাকা ফ্লুইডটা ওই গ্যাপ ফিল আপ করবে। এই গ্যাপ ফিল আপ হওয়ার পরে কি হবে, ওই জায়গায় কি ব্লিস্টার হবে, অর্থাৎ ফুলে যাবে ওই জায়গাগুলোকে। তখন আমরা এটা কি হলে ফসকা হিসেবে দেখতে পারি। তাই যখন আমরা এটাকে ড্রেন করি, তখন এর মাঝখান থেকে কি পাই আমরা, ফ্লুইড পাই। আচ্ছা, ফ্লেক্সার লাইন, স্কিন মার্কিং, ডার্মাল ফ্লোটস এবং নেয়ার জয়েন্ট ডিপ ক্রিসেস। যখন আমরা এই সেম জিনিসটাকে ব্লিচটাকে দেখবো ফ্লেক্সার লাইনে, হাতে পায়ে তখন দেখবো, যখন তখন এটাকে কি বলবো, আমরাকে ফ্লেক্সার লাইনার বলবো। আচ্ছা, পিগমেন্টেশন কালার, এই জিনিসটা একটু আপনার পড়ে নিয়েন। এখানে অলরেডি বলে ফেলছি, ক্যারাটিন কি হয়, ইয়েলো থেকে অরেঞ্জ হতে পারে, কালার অবভিয়াস টু পাম্পস এন্ড সোলস, কোথায় কোন কালার হতে পারে। মেলানিন কি হয়, অনলি পিগমেন্ট ইন দ্য স্কিন, ইয়েলো টু রেডিশ, ব্রাউন টু ব্ল্যাক হতে পারে। সিনথেসিস ডিপেন্ডস অন দ্য এনজাইম ইন মেলানোসাইটস। রেশিয়াল ডিফারেন্স ভেরি অন অ্যামাউন্ট অফ মেলানিন মেড, লোকাল accumulation of freckles and moles, and exposed to sunlight increase manufacturing melanin to prolong exposure. এই জায়গায় প্রথম যে প্রশ্ন হচ্ছে, মেলানিন পিগমেন্টেশন কিভাবে হচ্ছে। মেলানিন পিগমেন্টেশন কি হয়, মেলানিন প্রথমে ইয়েলো থাকে, তারপর থেকে রেডিশ হয়, রেডিশ ব্রাউন থেকে কি হয়, ব্ল্যাকে থাকে। তিনটা স্টেজে থাকে, একটা হচ্ছে ইয়েলো, ইয়েলো থেকে রেডিশ, রেডিশ থেকে ব্ল্যাকে থাকে। এটা কি করা হচ্ছে, সিনথেসাইজ করে। মেলানিন কি সিনথেসাইজ হচ্ছে, মেলানোসাইট হয়। আচ্ছা, এটা কি হয়, এমন কি হয়, ডিফারেন্স টু ভেরি করে, 1% বা জায়গা অনুযায়ী এটা ভেরি করে। যেমন কোথাও মেলানিন সাইডের পরিমাণ, পিগমেন্টেশনের পরিমাণ বেশি থাকে, আবার কোথাও কম থাকে। আচ্ছা, এটা এক্সপোর্ট টু সানলাইট কি করে, এটা কি করে, সিনথেসিসে কাজ করে। প্রথমে কথা বলে যে মেলানিনের পিগমেন্টেশনের কারণে আমাদের বডিকে ভিটামিন ডি যে দিয়ে আছে, এটা সিনথেসিস হতে হেল্প করে। আচ্ছা, এখন আসি যে অ্যাবনর্মাল যে সিচুয়েশন গুলো, অ্যাবনর্মাল সিচুয়েশন গুলো কি হয়, আমাদের বডি অ্যাবনর্মাল যে সিচুয়েশন আছে সেটা আমরা টের পাই স্কিন কালার দেখে। আচ্ছা, কিভাবে, আমাদের বডিতে যখন প্যালোর কালার হয়, তখন আমরা কি বলি, যে আমরা ইমোশনাল ডিস্টারবেশন আছে, বা এনিমিয়া আছে, লো বিপি আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। মনে রাখবেন বলবে, এটা একটু মুখস্থ জিনিস, এগুলো হচ্ছে আপনি থ্রোলি মুখস্থ রাখতে হয়। এগুলো অনেক সময় এমসিকিউ আকারে দিতে পারে, যে কোন কালারের সময়, যে স্কিন কোন কালার হলে কোন ডিজিজটা হতে পারে। হ্যাঁ, যেমন যে যদি অ্যানিমিয়া হয় স্কিন কালার কেমন হবে, লো বিপি থাকলে স্কিন কালার কেমন হবে, অর্থাৎ প্যালোর হয়ে যাবে। আর আচ্ছা, রেডনেস কোন কোন স্টেজে হয়ে থাকে, বার্নের কারণে রেডনেস হতে পারে, ফিভারের কারণে রেডনেস হতে পারে, হাইপার টেনশনের কারণে রেডনেস হতে পারে, হ্যাঁ, ইনফ্লামেশন এন্ড অ্যালার্জির কারণে রেডনেস হতে পারে। বার্ন হলে পুড়ে যাবে, এই জন্য রেডনেস সারফেস হবে। ফিভার হলে, অনেক বেশি জ্বর হলে আমরা লালচে হয়ে যাই।
হাইপার টেনশনের কারণে যেহেতু ব্লাড ফ্লো বেড়ে যাবে, এই জন্য আপনার কি হবে, রেডনেস হয়ে যেতে পারে। ইনফ্লামেশনে একটা সাইন হচ্ছে আপনার রেডনেস থাকবে, অ্যালার্জির কারণে বডিতে রেডনেস হয়ে যেতে পারে। আচ্ছা, আর এটা কি আছে, অ্যালবুমিজম, যদি অ্যাবসেন্স অফ অ্যালবুমিয়া, যদি অ্যালবুমিন প্রেজেন্ট থাকে, অ্যালবুমিন অ্যাবসেন্স থাকে, তাহলে কি অ্যালবিনিজম হতে পারে বডিতে। ভার্টিলিগো, এটা হচ্ছে কি, আমরা বডিতে আমরা অনেক পেশেন্ট দেখে থাকি, বাইরে গেলে অনেক পেশেন্ট দেখি যে এটা সাদা ধপধপ থাকে, তখন কি থাকে, এখানে পিগমেন্ট গুলো থাকে না। যদি পিগমেন্ট না থাকে তখন কি হয়, কি ভিটিলিগো একটা ডিজিজ হয়ে থাকে। এটা হচ্ছে কংজেনিটাল ডিজিজ হয়, হ্যাঁ, এটা পার্সন টু পার্সন। আচ্ছা, আরেকটা কি হচ্ছে সাইনোসিস, যদি পেশেন্টের বডিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তা কি হয়, তাই সাইনোসিস হবে। আর বডিতে ইয়েলো কালার কখন হবে, বডিতে যদি লিভার কন্ডিশন হয়ে যায়, কখনো যদি লিভার, আমাদের লিভার এফেক্টেড হয়, বা হেপাটাইটিস হয়, বা বাইলারি ডিসঅর্ডার হয়ে থাকে, তখন বডি থেকে হবে হলুদ হয়ে যাবে। আচ্ছা, এই ভাইয়া, হলুদ হয়ে যায় কিসের? আমাদের এই স্লাইডের আমরা ভার্টিলিও যেটা আছে এর নিচে কি কিছু আছে? ওইগুলো দেখা যাচ্ছে না আর কি, স্লাইডটা পুরোটা। দেখা যাচ্ছে না বলতে গ্রাউন্ড বা পিকচার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, না, পিকচার দেখতে বাইকে পাচ্ছি থাকি না। বলছি, আপনার ফোনে মেবি প্রবলেম হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। ও, ও সরি, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, জন্ডিস হলে আমাদের বডি ইয়েলো কালারেশন কেন হয়, এই প্রশ্ন আসে। জন্ডিস হলে আমাদের বডিতে ইয়েলো কালারেশন কেন হয়? আমাদের বডিতে বাইল প্রডিউস হয়। বিলিরুবিন বেড়ে যায়। বাইল বাইল হুম বাইল অত্যাধিক পরিমাণ প্রডিউস হওয়ার কারণে আমাদের বডিতে ইয়েলো কালারেশন হয়ে যায়। এই জন্য জন্ডিসে আমরা বডিতে পেশেন্ট কি দেখতে পারি, যে পেশেন্ট হলুদ হয়ে যাচ্ছে, বাইলের প্রোডাকশনটা বেড়ে যায়। আচ্ছা, আমাদের যেহেতু স্কিন আছে, কিউটেনাস অর্গান আছে, সেবাসিয়াস ইয়া আছে, গ্ল্যান্ড আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড আছে, প্রথম কাজ হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ডকে কি করে, সেবাম প্রডিউস করে। সেবাম কি এক ধরনের ওয়েল কি করে, আমাদের বডিতে যে হেয়ার ফলিকল গুলো আছে, এই হেয়ার ফলিকগুলোকে ন্যাচারাল রাখতে বা অ্যাক্টিভ রাখতে কাজ করে। কোন ক্ষেত্রে যদি এই হেয়ার ফলিকুলার গুলো যদি বন্ধ হয়ে যায়, তখন আমরা সেই জায়গায় কি হয়, ব্রণ উঠে, আমাদের একনি উঠে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি ব্রণ, যেটা আমাদের ফিমেল পার্সনে খুবই, আমরা যারা মেল আছি, ফিমেল আছি, যাদের খুবই চিন্তার বিষয় হয়ে যায়। তো মনে রাখবেন, আমাদের যে হেয়ার ফলিকুলে থাকা সেবাম যখন আমাদের বডি থেকে বের হতে পারে না কোনো কারণে, কোন স্টেজে, তখন কি হয়ে যায়, এটা একনি হিসাবে বাইরে মানে শোয়িং হয়। এই যে বাইরে দেখা যায় আমাদের প্রচুর পরিমাণে যখন ইয়া হয়, দেখা যায় যে ব্রণ উঠে, তার মানে তখন দেখতে হবে কি, আমাদের স্কিন গুলো ক্লিয়ার না, বা আমাদের বডিতে থাকা হেয়ার ফলিকল গুলোর কি হচ্ছে, কোথাও কোনো ডিস্টারবেন্স হচ্ছে, কোথাও বা এটা ক্লিয়ার না। এটাকে কি করতে হয়, তখন আমরা কি বলি, যে আপনি প্রচুর পরিমাণে ক্রিম ইয়া করেন, ফেসটাকে পরিষ্কার করে রাখেন, প্রচুর পরিমাণে পানি খান। কি হবে, যদি পানি প্রচুর পরিমাণে খান, পানিকে স্কিনকে প্রচুর পরিমাণে ক্লিন রাখেন, তাইলে কি হবে, যে যাদের ওয়েলি স্কিন আছে, স্কিন গুলোকে ওয়েল জমতে পারবে না। আর প্রচুর পরিমাণে পানি খাইলে কি হবে, পানি ভিতর থেকে এগুলাকে ওয়াশ আউট করার ওয়াশ আউট করে ফেলবে। আচ্ছা, এখন ডিসঅর্ডার নিয়ে আসি। ডিসঅর্ডার হচ্ছে, এক নম্বর প্রশ্ন হচ্ছে সেলুলাইটিস, খুবই একটা মানে ঝামেলার কেস, খুব বিশেষ করে এখন ইয়াং জেনারেশনের মধ্যে খুবই দেখা যাচ্ছে সেলুলাইটিস। সেলুলাইটিস কি জিনিস, আমাকে কেউ বলতে পারবে? ইনফ্লামেশন অফ সেল, মানে সেলে যদি ব্যাকটেরিয়া ইনফ্লামেশন অফ ইনফেকশন সেল, হয়। হ্যাঁ। আচ্ছা, যখন আমার বডিতে সেলে ইনফ্লামেশন হবে, তখন সেলুলাইটিস হবে। সেলুলাইটিস মেইন ট্রিটমেন্ট কি, যেহেতু ইনফ্লামেশন হয়েছে, তার মানে এখানে ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো মার্কার কাজ করতেছে। যেহেতু ব্যাকটেরিয়াল, ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কাজ করতেছে, যেহেতু স্কিনের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল কাজ করতেছে, সেক্ষেত্রে কি হবে, আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেলুলাইটিস হলে কি হবে, আমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। সেকেন্ড ট্রিটমেন্ট কি, পেশেন্টকে যেই জায়গায় সেলুলাইটিস হচ্ছে সেটা আপনার আপার বডি পার্ট অনুযায়ী উপরে উঁচুতে রাখতে হবে। যার কারণ উপরে উঁচুতে রাখলে কি হবে, যে অ্যাকুমুলেশন যে ফ্লুইড গুলো আছে, সেটা নিচের দিকে ডিস্ট্রিবিউট হবে। এটা হচ্ছে সব থেকে বড় ট্রিটমেন্ট। প্রথম ট্রিটমেন্ট কি, পেশেন্টকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দ্বিতীয় ট্রিটমেন্ট, প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। তৃতীয় কি হচ্ছে, পেশেন্টকে অর্থাৎ নিচ উপর সার্ফেসে, যেই জায়গায় আপনার হচ্ছে সেলুলাইটিস হচ্ছে, সেই সার্ফেসটা বডি থেকে উপর সার্ফেসে রাখতে হবে। আচ্ছা, কলাসমা অর্থাৎ প্যাচি ডিসকালারেশন অফ দ্য ফেস, অনেক সময় আমরা যারা মোটা, আমাদের যারা বা থাইরয়েড আছে, আমরা ঘাড়ের নিচে দেখতে পাবো কালো কালো দাগ থাকে। বা আমরা যারা প্রেগনেন্সি স্টেটে, প্রেগনেন্সি কালীনও আমরা দেখতে পাই যে পেশেন্টের মাদের কি হয়, গলার নিচে বা ঘাড়ের নিচে অনেক সময় কালো কালো দাগ হয়, এটাকে কলাসমা বলে।
হ্যাঁ, এই জিনিসটাই কি হয়, প্যাচি ডিসকালারেশন অফ দ্য ফেস, এটা হচ্ছে একটা স্কিন ডিসঅর্ডার। হ্যাঁ, এটা কিসের কারণে হয়? এটা হচ্ছে হরমোনাল ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, ক্লেফলিট আর ক্লেফ্রেট এটা কনজেনিটাল অ্যানোমালি। এটা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কারোর সাথে হয়ে যেতে পারে, এটা হচ্ছে কনজেনিটাল অ্যানোমালি। আচ্ছা, কন্টাক্ট ডার্মাটাইটিস, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আমাদের ডার্মিসে ইনফ্লামেশন হয়ে থাকে বা কোনো কিছুর কারণে ইনফ্লামেশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলছি, কন্টাক্ট ডার্মাটাইটিস। কন্টাক্ট ডার্মাটাইটিস হলে কি হতে পারে, আমাদের অ্যালার্জিক রিয়েকশন গুলো কি হয়, কি হচ্ছে কি, শোয়িং হতে পারে। আচ্ছা, আর এক নাম্বার হচ্ছে ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ হচ্ছে আমাদের স্কাল্পের ডেড স্কিন। এটা আমরা শীতের গালে অনেক দেখতে পারি। শীতের গালে কি হয়, আমাদের বডিতে কি পরিমাণ হয়, বাইরে যেহেতু আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, সেহেতু কি হয়, আমাদের বডিতে খুব বেশি পরিমাণ ফ্লুইড বের করতে পারে না। তখন কি করে, যে স্কিন গুলো মরে যেতে থাকে। এই জন্য আমরা দেখি শীতকালে আমরা রুক্ষ শুষ্ক থাকি। রুক্ষ শুষ্ক থাকার কারণে কি হয়, আমাদের বডিতে যে যে ডেনড্রাফ গুলো আছে, আমাদের স্কিন গুলো আছে, সেগুলো মরে যায়। আমরা শীতকালে একটু কম পানি খাই। কম পানি খাওয়ার কারণে যে আমাদের লিভিং সেল গুলো কি হচ্ছে, কি করে, যে হাইড্রেট থাকতে পারে না। তখন কি হয়, সেলগুলো উপর যে আপার যে সেলগুলো আছে, স্কাল্পের যে সেলগুলো আছে, সেগুলো কি হয়, মরে যেতে স্টার্ট করে আর কি, মানে লিভিং সেল গুলো ডাইড হতে শুরু করে। আচ্ছা, একজিমা কিসের জন্য হতে পারে? রেডনেস হচ্ছে চুলকানি হতে পারে, আমরা যেটাকে সহজ বাংলা ভাষায় বলি হচ্ছে চুলকানি। এটা কি হতে পারে, রেডনেস হতে পারে, ড্রাই হতে পারে, ইচি হতে, ফাঙ্গাল ইনফেকশন, যে কোনো ফাঙ্গাসের মাধ্যমে আমাদের স্কিন কি হতে পারে, ইনফেক্টেড হতে পারে। তখন আমরা কি বলবো, এটাকে ফাঙ্গাল ইনফেকশন বলবো। আচ্ছা, সোরিয়াসিস কি? সোরিয়াসিস এ ক্রনিক স্কিন ডিসঅর্ডার হুইচ টু মেনি ইপিডার্মাল সেলস আর প্রোডিউস। অর্থাৎ আমাদের বডিতে যদি ইপিডার্মাস সেল একটা লিমিটেশন পর্যায়ে প্রডিউস হয়, যদি এটা খুব বেশি পরিমাণে প্রডিউস হয়, তখন আমরা কি বলবো, এটাকে সোরিয়াসিস। র্যাশ হতে পারে, আমাদের বডিতে কিছু রিং অন থাকতে পারে। আর যদি কি, স্ক্লেরো এডেমা। এডেমা তো বলছি, এটা হচ্ছে এক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার। আমাদের বডিতে যদি যদি না থাকে, যদি আপনার হচ্ছে অ্যালবুমিনের পরিমাণ ঠিকঠাক মতো কাজ না করে, যদি সেল পানি না ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের বডিতে কি হবে, ইডেমার প্রডিউসড হবে। আর একটা কি হচ্ছে টিনিয়া পেডিস। অর্থাৎ টিনিয়া পেডিস হলে, টিনিয়া পেডিস আমাদের বডিতে কি করে, আমাদের বডিতে কমন একটা রোগ করে। টিনিয়া পেডিস কিসের এজেন্ট, কে বলতে পারবে? টিনিয়া পেডিস, টিনিয়া কর্পোরিস কিসের এজেন্ট? স্কিন ওয়ার্ম। স্কিন নট না, আমরা যে দাঁতের কথা বলি সেটা হচ্ছে টিনিয়া কর্পোরিস। সেকেন্ড স্টেজ হচ্ছে টিনিয়া পেডিস। সব থেকে বড় কাজ করে কি দাঁতের ক্ষেত্রে, টিনিয়া কর্পোরিস। দেন যদি আবার হয়, দুইটা স্টেজের কারণে সব থেকে বেশি দাঁত হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে টিনিয়া কর্পোরিস, সেকেন্ড হয়ে থাকে টিনিয়া পেডিসের কারণে। হ্যাঁ, মনে রাখবেন, এটার এজেন্টটা বারবার মাথায় আসে। যিনি মাইক্রোবায়োলজি পড়াবেন সেদিন, ওই দিন আপনাকে ডিটেলসে পড়াবেন এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এই স্লাইডে আর কিছু নাই। স্কিন নিয়ে আর কারো কোনো কিছু প্রবলেম আছে? স্কিন নিয়ে জাস্ট কয়েকটা কোশ্চেনে আপনি বারবার হতে পারে, ডার্মিস, এপিডার্মিস এর লেয়ার গুলো নিয়ে। এর বেশি স্কিন নিয়ে কোশ্চেন হয় না। স্কিন নিয়ে কোশ্চেন হলে একটাই প্রশ্ন হয়, যে বারবার যে আপনার সব থেকে বড় অর্গানটার নাম কি, এটা হচ্ছে স্কিন। স্কিন থেকে এই পর্যন্ত এই কোশ্চেনটাই আসছে, আর কোনো কোশ্চেন আসেনি। আচ্ছা, আর কারো কোনো কিছু আছে পুরো টপিকে, কোথাও কোনো বুঝতে অসমস্যা সমস্যা হয়েছে, বা আরো কিছু বলতে হবে? একদিনে 3টা টপিক নেওয়া সো টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, কারো কি কোনো সমস্যা আছে? ভাইয়া, এখন আপাতত কোনো সমস্যা নাই, তবে আহ হেমাটোলজিক্যাল যে সিস্টেম আছে, ওখান থেকে আপনার আহ, যে ডায়াগ্রামটা প্রথম আমরা দেখলাম, ওইটা তো আমরা জি, কনসেপ্ট বুঝিনি। ক্লিয়ার না আর কি। হেমাটোলজিক্যাল যে আছে, ওটার প্রথম যে ডায়াগ্রামটা, রেড ব্লাড সেল, তারপর হচ্ছে প্রত্যেক ব্লাড যে ইয়ে করা আছে, ডায়াগ্রামটা আছে আর কি, যে স্লাইডটা, হুম। ওটাতে আচ্ছা কনসেপ্ট আচ্ছা একবারে ক্লিয়ার না, আচ্ছা আচ্ছা, ডিস্ট্রিবিউট করা যা এটা কি আছে যে সবার সমস্যা? আপনার। এটা কি সবার সমস্যা? সবার সমস্যা হলে আমি তাহলে স্লাইডটা রিভিউ করি। And ওই টপিকের উপর লেকচার দিতে গেলে কিন্তু আমাকে আবার মাস্কুলার সিস্টেমে আমি ঢুকতে পারবো না। আপনি এক কাজ করেন, এটা রেকর্ডেড আছে ক্লাসটা, হ্যাঁ, জি। ক্লাসটা রেকর্ডেড না, আছে, আপনি রেকর্ডটা করি। তুমি কিছু বলবেন? আমি একটু বুঝতে পারছি, বাট হচ্ছে কি যে হচ্ছে
প্রত্যেকটা যে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তারপর প্লাটিলেট, হুম এই যে ব্রাঞ্চ গুলো যে আছে, হুম গ্রানুলোসাইট, হুম অ্যাগ্রানুলোসাইট, মোনোসাইট, হুম গ্রানুলোসাইটের মধ্যে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে মোনোসাইট, এগুলো যে আছে, এগুলো একটু ওই হুম ডায়াগ্রামটা মানে একটু ঝামেলার মনে হলো আর কি। আচ্ছা, গ্রানুলোসাইট আর গ্রানুলোসাইটের মধ্যে আপনাকে ঝামেলার কোনো কিছু দরকার নাই। আমি আপনাকে সোজা কথা বলি, গ্রানুলোসাইটের মধ্যে থাকে তিনটা। গ্রানুলস কি হচ্ছে, সাইটোপ্লাজম, একটা ওয়ান কাইন্ড অফ সাইটোপ্লাজম ধরে রাখেন, যদি সেল করে রাখেন, Yeah. ওয়ান কাইন্ড অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে গ্রানুলস যদি প্রেজেন্ট থাকে তাহলে হচ্ছে গ্রানুলোসাইট, যদি সাইটোপ্লাজমের মধ্যে গ্রানুলস না প্রেজেন্ট থাকে তো হচ্ছে এ গ্রানুলোসাইট। গ্রানুলোসাইটের মধ্যে নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল এখনই মুখস্থ করে নাই, নিউট্রোফিল, ইসোনোফিল, ব্যাসোফিল এই তিনটা থাকবে। এই গ্রানুলোসাইটে লিম্ফোসাইট আর মনোসাইট, আর স্পেসিফিক কোনো ফাংশন নাই এটা। জি, আচ্ছা ঠিক আছে। সমস্যা নেই। রেকর্ডেড ক্লাস থাকবে, একটু করবেন। যদি এর মাঝখানেও যদি কোনো প্রবলেম হয় ফ্রিলি আমাকে নক দিতে পারেন, আমি আপনার সাথে কনভারসেশন করতে খুবই ইচ্ছুক, সমস্যা নাই। জি, আমি যদি ফ্রি থ্যাংক থাকি ইউ। অবশ্যই কনভারসেশন করবো। আচ্ছা, জি, বুঝতে পারছি। আপনি রেকর্ডেড ক্লাসটা দেখবেন, যদি এরপরও কোনো প্রবলেম মনে হয় আপনি আমাকে ফ্রিলি আমাকে মেসেজ দিতে পারেন, সমস্যা নেই। এটা শুধু আপনার জন্য না, সবার জন্যই। যদি কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম মনে হয় বা আমার সাথে ডিসকাস করতে মনে হয়, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। তবে হেল্পের বিনিময়ে অবশ্যই যাতে চাই আপনারা যেন চাকরিটা নিশ্চিত করতে পারেন, কারণ আপনাদেরকে আমাদের খুবই দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে জি মাস্কুলার ভাইয়া, দোয়া সিস্টেমে যাই। রাখবেন। মাস্কুলার সিস্টেম দৌড় মারবো। হ্যাঁ, মাস্কুলার সিস্টেম দৌড় মারবো, কারণ মাস্কুলার সিস্টেম এখন যদি পড়ায় আপনারা খুবই মনে করেন গুলাই ফেলবেন, গুলাই ফেলবেন। কারণ হচ্ছে মাস্কুলার সিস্টেম নিয়ে অনেক হিবিজিবি একটা জিনিস। কারণ মাস্কুলার সিস্টেম 10 মিনিট 15 মিনিট কিংবা এটার জন্য আমাকে 2 থেকে 3 দিন লাগবে। আবার ইভেন যদি একাডেমি আমি অফলাইনে ক্লাস নিই, আপনার মাস্কুলার সিস্টেম এভাবে ক্ল্যারিফাই বুঝতে পারবেন না। তো এটা যাতে জাস্ট কনসেপ্ট আপনারা রাখেন, কারণ এটা নিয়ে কোশ্চেন হয়নি এখন অবধি, আগামীও তো হবে না। আপনাকে টেকনিক্যাল রিলেটেড অনেক প্রশ্ন করার জায়গা আছে, এই আপনার মাস্কুলার সিস্টেমে ঢুকবে না। তবে যে জিনিসটা পড়া দরকার, যে জিনিস জানা দরকার সেটা অবশ্যই আপনাদেরকে দিব। এই জিনিস জানার জন্য আমি মাস্কুলার সিস্টেমে একটু ঢুকবো। হ্যাঁ, তাহলে আমি স্কিপ করতেছি এটা। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা, মাস্কুলার সিস্টেম, মাস্কুলার সিস্টেম মানে হচ্ছে মাসেল, তাই না? মাস্কুলার সিস্টেম মানে হচ্ছে মাসেল। এই জিনিসটা, এই টপিকটা আপনি আরেকটু ক্লিয়ারিফাই হবেন কি জানেন, আমার নেক্সট ক্লাস কিন্তু অর্থোপেডিক নার্সিং। আমার নেক্সট ক্লাস হচ্ছে অর্থোপেডিক নার্সিং, সেদিন মাসেল নিয়ে আমি আরো ডিসক্রাইব করবো আপনাদেরকে নিয়ে। তবে আজকে কেন পড়াচ্ছি না, কারণ আজকে যে টপিকগুলো পড়াচ্ছি এটাতে আপনার হিজিবিজি খেয়ে যাবেন। যেহেতু আমার অর্থোপেডিক নার্সিং আছে, ওই দিন অনুযায়ী অ্যানাটমিক্যাল অনুযায়ী আমি আপনাদেরকে বুঝাবো। দেন ওই দিন দেখবেন যে আপনাদের কনফিউশন সব ক্লিয়ার হয়ে যাবে। হুম, আশা করি চেষ্টা করবো কনফিউশন ক্লিয়ার করার জন্য। আমি বলতেছিলাম যে 100% পারবো, কারণ 100% কারো দ্বারাই সম্ভব না। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। মাস্কুলার সিস্টেম মানে হচ্ছে মাসেল, অর্থাৎ মাসেল আমাদের বডিতে যে প্রসেসে কাজ করে, এই প্রসেসে কাজ করে কে আমরা মাস্কুলার সিস্টেম বলতেছি। মাস্কুলার সিস্টেমকে আমি এই টপিকটার উপরে বলি, মাস্কুলার সিস্টেমকে যদি আমরা ডিফাইন করি, মাস্কুলার সিস্টেম আমাদের কি কি কাজে হেল্প করে। মাস্কুলার সিস্টেম আছে বলে আমরা হাঁটতে পারতেছি, 1 নাম্বার। মাস্কুলার সিস্টেম কি করতেছে, আমাদের মুভমেন্টে হেল্প করতেছে, এটা ফাংশন। আচ্ছা, মাস্কুলার সিস্টেম আছে বলে আমাদের সফট টিস্যুতে কি হচ্ছে, সাপোর্ট করতেছে। সফট টিস্যুকে কি করছে, প্রিভেন্ট করতেছে, অর্থাৎ ইনজুরি থেকে আমাকে প্রিভেন্ট করতেছে। মাস্কুলার সিস্টেম আছে বলে বোনকে আমরা বনি সাপোর্ট পাচ্ছি। আপনার কাছে ফাংশনগুলো একটু তুলে ধরি, তাহলে আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, মাস্কুলার কিন্তু আমাদের বডিতে বডি টেম্পারেচার মেনটেন করতেছে। আচ্ছা, মাস্কুলার সিস্টেম কি করতেছে, আমাদের ইনার বডির যে প্রোটেকশন গুলো আছে সেই প্রোটেকশন গুলো দিচ্ছে। মাস্কুলার সিস্টেম আমাদের বডির কি করতেছে, কিসে হেল্প করছে, আমাদের বডিতে ডাইজেস্ট সিস্টেমে কাজ করতেছে। মাস্কুলার সিস্টেম প্রেজেন্ট আছে বলে আমাদের ইন্টেস্টাইনে পেরিস্টালসিস প্রক্রিয়া চালু আছে। পেরিস্টালসিস প্রক্রিয়া হয়ে বলে আমাদের মাসেল, আমাদের যে খাবারগুলো, যে ফুড হচ্ছে, যেটা ডাইজেশন হচ্ছে। মাস্কুলার সিস্টেম কি করতেছে, আমাদের বডিতে হিট প্রডিউস করতেছে। কারণ আমাদের বডিতে যদি আপনার পেরিস্টালসিস হয়, মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পর হিট যে হবে, হিট কোথায় হবে, মাসেল দিয়ে প্রডিউস করবে। এই হিটের যে আমরা হিট যে প্রডিউস, যে হিট যে ধরে রাখাটা কাজগুলো কি করবে, সেটা কি মাস্কুলার সিস্টেম করবে। আচ্ছা,
মাসকুলার সিস্টেমের কাজ কি, যেহেতু হার্ট একটা হোলো মাসকুলার অর্গান, হ্যাঁ, যেহেতু হার্ট ছিল হোলো মাসকুলার অর্গান, আমরা হার্ট পড়ছি, হার্টের ডেফিনেশনে পড়ছি হার্ট ইজ এ হোলো মাসকুলার অর্গান। মাসেল ছিল বলে হার্ট পাম্প করতে পারতেছে, পাম্প করার ফলে কি হচ্ছে, গোটা বডিতে ব্লাড সাপ্লাই করতে পারতেছে, অর্থাৎ মাসকুলার সিস্টেম কি ইনভলভ হচ্ছে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনও ইনভলভ হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাসকুলার সিস্টেমকে যদি আমরা ডিফাইন করি, তাহলে মাসেলকে যদি আমরা ডিফাইন করি, তাহলে আমরা তিনটা মাসেল পাবো। আচ্ছা, তিনটা মাসেলের মধ্যে কি পাবো, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, একটা হচ্ছে স্মুথ মাসেল। আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝাই। হ্যাঁ, এই জিনিসটা একটু দেখেন, কি পারবো, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল এন্ড স্মুথ মাসেল। আচ্ছা, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, এখানে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে স্ট্রেটিফাইড ইনভলেন্টারি, স্ট্রেটিফাইড ভলেন্টারি এন্ড নন স্ট্রেটিফাইড ইনভলেন্টারি। আচ্ছা, এই জিনিসগুলো শব্দগুলো মানে জানেন, স্ট্রেটিফাইড ইনভলেন্টারি, স্ট্রেটিফাইড ভলেন্টারি আর নন স্ট্রেটিফাইড ইনভলেন্টারি, এই শব্দগুলোর মানে জানেন? জি ভাইয়া। বলেন তো একটু। স্টেরিফাইড ইনভলেন্টারি মানে হচ্ছে এগুলো ইচ্ছা ঐচ্ছিক না, মানে ইচ্ছা অনুযায়ী আমরা সংকোচন প্রসারণ করতে পারবো না। আচ্ছা আর আচ্ছা, আর ভলেন্টারি মানে? ভলেন্টারি মানে আমাদের ইচ্ছা, মানে ঐচ্ছিক পেশি, আমরা ইচ্ছা মতো নড়াচড়া বা ইয়ে করতে পারবো, নিজের কাজ ব্যবহার করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ। এটাই হচ্ছে ভলেন্টারি আর ইনভলেন্টারি মুভমেন্ট বা স্টেরিফাইড আর নন স্টেরিফাইড এর মধ্যে তফাৎ। আচ্ছা, কেন এটা স্টেরিফাইড নন স্টেরিফাইড বলি, অর্থাৎ যদি আমরা বলি স্কেলেটাল মাসেলের কথা বলি, যেহেতু ভলেন্টারি, আমরা চাইলে হাত পা নিজ ইচ্ছা মতোই নড়াইতে পারতেছি, দ্যাটস ওয়াই এটা ভলেন্টারি মাসেল। আচ্ছা, স্মুথ মাসেল কি, নন স্টেরিফাইড ইনভলেন্টারি মাসেল। আমরা কি অ্যাবডোমেন বা পেরিস্টালসিসের যে আমাদের মাসেল গুলো আছে, সেই মাসেল গুলোকে আমরা নিজ ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারবো বা নিজ ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবো? আমরা কিন্তু পারবো না। এই যে পারবো না, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে মাসেল গুলো আছে, এটা যে আমরা পারবো না, যার কারণে এটা কি হচ্ছে, নন স্টেডিফাইড ইনভলেন্টারি মাসেল। আর কার্ডিয়াক মাসেল হচ্ছে স্টেডিফাইড ইনভলেন্টারি। স্টেডিফাইড ইনভলেন্টারি মাসেল মানে হচ্ছে এটা এক বিশেষ ধরনের অনিচ্ছিক ঐচ্ছিক পেশি, অর্থাৎ এটা অনিচ্ছিক হলো ঐচ্ছিক পেশি, এই জন্য বলা হয় কি স্পেশাল কার্ডিয়াক মাসেল। হ্যাঁ, কেন বলা হচ্ছে, এর কারণ হচ্ছে কি, এটার কাজ কি, কাজ হচ্ছে এটা অনৈচ্ছিক ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে ভলেন্টারি, ওই যে বললাম কন্ডাকশন মেথড এর কারণে সে কি করতে পারে, সে কি করবে, পাম্পিং করতে পারে, সে নিজের ভলেন্টারি নিজেটা মেনটেন করতে পারে, কখনো সে ইরেগুলার বিট করে, কখনো পরে সে রেগুলার বিট করে। এই কারণে বলা হচ্ছে এটা কি, যে স্পেশাল কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি, হার্ট কি তৈরি, স্পেশাল কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি, এই জন্য বলা হয় স্টেডিফাইড ইনভলেন্টারি মাসেল। মাথায় রাখবেন, যখন ইনভলেন্টারি শব্দটা আসে তখন কিন্তু নন স্টেডিফাইড শব্দটা আসে, কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কি হয়, স্টেডিফাইড ইনভলেন্টারি, মানে হচ্ছে অনিচ্ছিক ঐচ্ছিক পেশি। এর প্রথম কারণ হচ্ছে, কারণ কার্ডিয়াক মাসেল নিজ ইচ্ছা মতোই সে পাম্প করতে পারে, সে কখনো চাইলে ইরেগুলার বিট করতে পারে, সে চাইলে রেগুলার বিট করে, অ্যাকর্ডিং টু সিচুয়েশন, মাথায় রাখবেন, অ্যাকর্ডিং টু সিচুয়েশন। আর এই জন্য আমাদের বডিতে অ্যারিথমিয়া হয়, অর্থাৎ ইরেগুলার বিট হয়। আচ্ছা, আর স্পুন মাসেলের কাজ কি, আমাদের যে ভাইটাল বা সফট টিস্যু গুলো আছে, এই সফট টিস্যু গুলোকে কি প্রোটেকশন দেওয়া, সফট টিস্যু গুলোকে প্রোটেকশন দেওয়া, এটার কি করে, প্রোটেকশন কি করে, এগুলোর কানেক্টিভ, এগুলোকে কি করে ফাংশনাল করা। আর স্কেলিটাল মাসেল কি করে, স্কেলিটাল মাসেলের কাজ হচ্ছে আমাদের যে বডিতে যে ফাংশনিং গুলো আছে, যে ভলেন্টারি যে ফাংশন গুলো আছে, এগুলোকে মেনটেন করে। আর এর ফাংশনের কথা যদি বলি, সাপোর্ট মুভমেন্ট, প্রোটেকশন, প্রোডাকশন অফ ব্লাড সেল, স্টোরেজ অফ আয়ন এন্ড এন্ডোক্রাইন রেগুলেশন। আর কার্ডিয়াক মাসেল কি, ইট পাম্পস ব্লাড পাওয়ারফুলি এফিশিয়েন্টলি থ্রু আউট অফ আর এন্টায়ার লাইফ, অর্থাৎ পুরো জীবনের জন্য কি করে, হচ্ছে ব্লাডটাকে সাপ্লাই করে। স্মুথ মাসেলের কাজ কি, স্মুথ মাসেলের কাজগুলো একটু দেখবেন, ইন দা ব্লাডার স্মুথ মাসেলস হেল্প টু পুশ আওয়ার ইউরিন। কি করতেছে স্মুথ মাসেল, কি করতেছে, আমাদের ইউরিনটাকে বডিতে কি করে পুশ করে, আমাদের ব্লাডার যখন ফুল হয়ে যায়, আমাদের ব্লাডের যখন রিকোয়ারমেন্ট পরিমাণ কি হয়, ইউরিন জমা হয়, অ্যাকুমুলেশন হয়, তখন কি করে স্মুথ মাসেল কি এটাকে পুশ করে কি বের করে দেওয়ার চেষ্টা করে। স্মুথ মাসেল ডিটারমাইন্স দ্য ফলো অফ ব্লাড ইন দ্য আর্টারিজ, অর্থাৎ স্মুথ মাসেল ডিটারমাইন করে যে আমাদের বডিতে ব্লাডটুকু কতটুকু ফলোর মধ্যে থাকবে। আর কি করে হচ্ছে, স্মুথ মাসেলস ইনভলভ ফুড থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। স্মুথ মাসেলস কি করে, আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে পেরিস্টালসিস যে কার্যক্রমগুলো আছে, এটাকে কি করে, স্মুথ মাসেলস করে থাকে। স্মুথ মাসেলস আরেকটা কি করে থাকে, হাউসকিপিং ফাংশন অফ দ্য বডি, অর্থাৎ এটা মানে কি বলেন, স্মুথ মাসেলস আর ইনভলভ ইন মেনি হাউসকিপিং ফাংশন অফ দ্য বডি। হাউসকিপিং এর কাজ কি? ঘরোয়া কাজগুলো করা, যেমন
ঘরোয়া কাজগুলো আমাদের কি করে, স্মুথ মাসেল কাজ করে। আসলে ঘরোয়া জি কাজগুলো না, স্মুথ মাসেলের কাজ হচ্ছে কি জানেন, আমি বলি স্মুথ মাসেল কাজ হচ্ছে যে আমাদের যে বনি প্রমিনেন্স গুলো আছে, আমাদের যে অর্গান গুলো আছে, এটার প্রোটেকশন দেওয়া। এই জন্য ঘরের বাইরে হাউসকিপিং বলা হয় এটাকে। এর একটু হ্যাঁ। জিনিস মাথায় রাখবেন, কাকে হাউসকিপিং বলা হয়, স্মুথ মাসেলকে হাউসকিপিং বলা হয়, যদি কখনো প্রশ্ন করে আর কি। আচ্ছা, কার্ডিয়াক মাসেল কি কি করে? অটোমেটিসিটি মেনটেন করে, রিদমিসিটি মেনটেন করে, কন্ডাক্টিভিটি মেনটেন করে, এক্সাইটেবিলিটি মেনটেন করে, এন্ড কন্ট্রাক্টিলিটি মেনটেন করে। আচ্ছা, অটোমেটিক কি? আমরা কার্ডিয়াক মাসেল কি করে, কার্ডিয়াক মাসেল কন্ডাকশন মেথড অনুযায়ী কি করে, এটাকে অটোমেটিক্যালি পাম্প করে। আমরা চাইলে হার্টকে, যেহেতু আমরা হার্টের টপিক পড়ছি, হার্ট কি করে অটোমেটিক্যালি ভাবে পাম্প করে। রিদেম কি করে, হার্ট রিদেম মেনটেন করে করে। যখন ইরিদম মানে ইরেগুলার রিদম ব্যালেন্স, যখন ডিস্ট্রাক্ট হয়, তখন কি হয়, ইরেগুলার রিদম মেনটেন করে। অর্থাৎ রিদমিসিটি মেনটেন করে, হাত থেকে নিচ টু বিটে কি করে, বিট করে। এই জন্য রেট, রিদম এন্ড ভলিউম মেনটেন করে। এই জন্য আমরা বিট করি, আমরা এভারেজ বিট কত বলি, 72, 62, 90, এই বিটের মধ্যে হার্টটাকে রিদম মেনটেন করে রাখে। কন্ডাক্টিবিলিটি, অর্থাৎ হার্ট নিজেই থেকে যে কন্ডাকশন মেথড যেটা আছে, সেই কন্ডাক্টটাকে মেনটেন করতে পারে হার্ট মাসেলের থ্রু। আচ্ছা, এক্সাইটেবিলিটি, অর্থাৎ হার্ট এক্সপান্ড হতে পারে, অর্থাৎ যখন আমরা স্ট্রেস রেঞ্জে কাজ করব, সিঁড়ি বাই উঠবো, দৌড়ঝাঁপ করব, তখন কি হবে, হার্ট কি বড় হবে, এক্সটেন্ড করবে। এই জন্য আমরা দেখি যখন আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, তখন হার্টের কি লেন্থটুকু বেড়ে যায়। কন্ট্রাক্টিবিলিটি, হার্ট নিচ থেকে আবার সংকোচন করতে পারে। যখন কি করে, যখন হার্ট কন্ট্রাকশন করে, হার্ট কি করে, সংকোচন হয়। এই স্টেটকে কি বলি, কন্ট্রাক্টিলিটি। বুঝছেন সবাই, কোনটা অটোমেটিসিটি, কোনটা রিদমিসিটি, কোনটা কন্ডাক্টিভিটি? কি আবার রিভিউ করব? রিভিউ করুন ভাইয়া। আচ্ছা, অটোমেটিসিটি শব্দের অর্থ হচ্ছে অটোমেটিকলি কাজগুলো করে। আমরা হার্ট কি জানি, হার্ট কি করে, অটোমেটিক ভাবে পাম্প করে, তাই তো নাকি? অন্য কেউ তো পাম্প করতে সাহায্য করে না, হার্ট তো নিজে থেকেই পাম্প করে, এটা হচ্ছে অটোমেটিক। আচ্ছা, রিদম কি, হার্ট একটা নির্দিষ্ট রেট মেনটেন করে রাখে। এই জন্য আমরা 60 থেকে 90 পর্যন্ত কি করি, আমরা পালস রেট করি। 60 থেকে হার্ট কি করে, নির্দিষ্ট একটা রিদম অনুযায়ী হার্ট বিট করে, ঠিক না? হার্ট কি করে, একটা নির্দিষ্ট রিদম অনুযায়ী হার্ট বিট করে। আচ্ছা, এটা কি কে করে, হার্ট মাসেল মেনটেন করে। আবার কি হয়, ইরেগুলার হার্ট বিট করে। ইরেগুলার কিভাবে, যখন কোনো রকম প্যাথোলজিক্যাল কন্ডিশন আসবে, তখন কি করবে, হার্ট ইরেগুলার ভাবে বিট করবে, এটাও কি মেনটেন করবে, হার্ট মাসেল মেনটেন করবে। আচ্ছা, কন্ডাক্টিভিটি, আচ্ছা হার্ট যে নিজে থেকে কন্ডাকশন সিস্টেমটা জেনারেট করে, এটা কার মাধ্যমে করে, হার্ট মাসেলের মাধ্যমে করে। হার্ট মাসেল এর মাধ্যমে কি করে, হার্টটাকে পাম্প করতে সাহায্য করে। এক্সাইটেবিলিটি কি, এক্সাইট কি হচ্ছে, হার্ট আমরা স্ট্রেসফুল ওয়ার্কে যখন থাকি, যখন আমরা দৌড়াই, স্ট্রেস করি, বা সিঁড়ি বায়ে উঠি, যখন আমাদের কার্ডিয়াক আউটপুট বেশি হয়, তখন কি হয়, হার্টের পরিমাণটা এক্সাইট অর্থাৎ লং হয়ে যায়। হার্টের যে ডায়াগ্রামটা কি হয়, এটা বড় হয়ে যায়। এক্সাইটমেন্ট হচ্ছে এটা কি, ইলাস্টিসিটি, অর্থাৎ বড় হয়ে যায়। কন্ট্রাক্টিল কি হয়, হার্ট কি হয়, আমরা যখন পাম্প করে হার্ট কি সংকোচন হয়, বা আমরা যেটাকে সিস্টল বলে থাকি, সিস্টলের সময় কি হয়, হার্ট কি হয়, সংকোচন করে। এই সংকোচ কার মাধ্যমে করে, হার্ট মাসেলের মাধ্যমে, কার্ডিয়াক মাসেলের মাধ্যমে করে। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, ফাংশন গুলো একটু দেখে নেবেন। মাসেলের ফাংশন সব সেম, প্রোটেকশন দেওয়া, বডিকে হেল্পিং এ করা, স্কেলেটিং এ সাহায্য করা, বডি টেম্পারেচার মেনটেন করা, সাপোর্ট সফট টিস্যু করা, এগুলো অ্যাজ ইউজুয়াল সেম। আচ্ছা, এখানে আমরা একটু জিনিস দেখি, এই যে জিনিসগুলো আসলে না দেখলেই নয়। কি থাকে স্কেলেটাল মাসেলে, কি থাকবে, মাল্টি নিউক্লিয়েটেড থাকবে। মাল্টি নিউক্লিয়েটেড মানে কি থাকবে, এখানে অনেকগুলো কি থাকবে, আপনার নিউক্লিয়াস থাকবে। স্কেলেটাল মাসেলে অনেকগুলো নিউক্লিয়াস থাকাকালীন, একযোগে থাকাকালীন কিন্তু এটা আমরা ভলেন্টারি মাসেল কাজ করতে পারি। আমরা যে কোনো ভাবে এটাকে নড়াচড়া করতে পারি। হ্যাঁ, সিলিন্ডার টাইপ থাকবে, আমরা ইমেজে দেখছিলাম এটা প্রায় সিলিন্ডার টাইপের মতো। হ্যাঁ, আচ্ছা, স্পুন মাসেল কি হবে, অ্যালংগেটেড থাকবে, স্পাইনাল শেপ থাকবে। আমরা স্পাইরাল শেপ দেখছিলাম, অর্থাৎ পেঁচানো একটা শেপ দেখছিলাম। কার্ডিয়াক কি থাকবে, কার্ডিয়াক কি থাকবে, নিউক্লিয়াস ইন্টারলেক্টেড ডিস্ক থাকবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, কি কার্ডিয়াক মাসেলে একটা কি কি ডিস্ক প্রেজেন্ট থাকে, ইন্টারলেক্টেড ডিস্ক প্রেজেন্ট থাকে। হ্যাঁ, ইন্টার কালেক্টেড ডিস্ক প্রেজেন্ট থাকে, যেটা অন্য কোথাও প্রেজেন্ট থাকে না। প্রশ্ন আসলে এই জায়গা থেকেই প্রশ্ন আসবে, এই জায়গা থেকেই প্রশ্ন আসে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে। হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল প্রেজেন্ট থাকে। ইন্টারক্যালেটেড ডিস্ক কোথায় প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল থাকে। আর কোথায় অ্যাবসেন্ট থাকে, স্কেলেটাল মাসেল এবং স্মুথ মাসেলে কি থাকে, অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, নিউক্লিয়াস কোথায় থাকে, স্কেলেটাল মাসেলে মাল্টিপল থাকে, স্মুথ মাসেলে সিঙ্গেল থাকে, আর কার্ডিয়াক মাসেলেও সিঙ্গেল থাকে, কিন্তু সেন্ট্রাল থাকে দুইটাতে। কোথায় মাল্টিপল থাকে, কোথায় মাল্টিপল থাকে স্কেলেটাল মাসেলে, নিউক্লিয়াস কোথায় থাকে, এই জিনিসটা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আচ্ছা,
কন্ট্রাকশন, কন্ট্রাকশন কোথায় হয়? কার্ডিয়াক মাসেল স্লোয়ার ওয়ান সেট হয়ে থাকে, আর স্কেলেটাল মাসেল একটু র্যাপিড হয়ে থাকে। আচ্ছা, রিজেনারেশন, রিজেনারেশন মাসেল, স্কেলেটাল মাসেল লিমিটেড। যদি স্কেলেটাল মাসেলের কথা চিন্তা করি, বোনের সাথে যেটা আছে এটা লিমিটেশন, লিমিটেড থাকে, আনলিমিটেড হয় না। কিন্তু স্মুথ মাসেলের যে মাসেলগুলো আছে যদি কখনো কেটে যায়, আমরা যখন দেখি যে আমাদের কোথাও মাসেল কেটে গেছে, কিন্তু সেটা কি হয়, যদি প্রপার ড্রেসিং করা হয়, প্রপার প্রোটিন খাওয়া হয়, তাহলে কি হবে, এটা আবার রিজেনারেশন হবে। এটার কাজ কি? স্মুথ মাসেলের কাজ। হ্যাঁ, আমরা কিন্তু স্কেলিটাল যেটা বোন, যদি বোন ভেঙে যায়, স্কেলিটাল মাসেলের সাথে রিলেটেড যদি বোন ভেঙে যায়, এতে কিন্তু আর কি হয় না, খুব হইলেও জরা লাগলো, খুব লিমিটেশন পর্যায়ে জরা লাগে, একদম জরা লাগে এমন না যে বড় হয়ে যায় বা পরিপূর্ণ হয়ে যায়, তেমন হয়, এটা আঁকাবাঁকা ভাবে জরা লাগে। কিন্তু কার্ডিয়াক মাসেল যদি একবার নষ্ট হয়, সেটা রিজেনারেশন প্রসেস হয় না। হুম। আচ্ছা, আবারও মাসকুলার স্কেলেল সিস্টেমের ফাংশন গুলো সেম, অর্থাৎ মাসকুলার স্কেলেল সিস্টেম, মাসেল সিস্টেম পুরোটাই ফাংশন যদি একটু দেখতে চান সবগুলোরই সেম। সেক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, একটা জিনিস, সেটা কি, সেটা স্টোর ক্যালসিয়াম এন্ড ফসফরাস করে, স্টোর করে, এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবেন। মাসকুলার সিস্টেম মাসেল কি স্টোর করে? ক্যালসিয়াম এন্ড ফসফরাস। হ্যাঁ, এটা জানে রেখার জন্য বলেন, এটা নিয়ে প্রশ্ন হয়নি কখনো, হইলেও হতে পারে। তো কি করে মাসকুলার বা মাসেল কি স্টোর করে? আমাদের ক্যালসিয়াম এন্ড ফসফরাস কি স্টোর করে। আচ্ছা, আমাদের কোথায় কোন মাসেল থাকতেছে এটা একটু দেখে নেই। আমাদের এই ইমেজ গুলো দেখবেন, এটা দেখলে কি হবে, আমরা জানতে পারবো আমাদের ইনজেকশন দেওয়া বা ইনজেক্টেবল দেওয়ার সময় আমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে আর কি। কোথায় কোন মাসেল থাকতেছে, কোন মাসেলের কি নাম, এটা একটু আমরা সবাই জানি, বাট একবার রিভিউ করে নেবেন। হ্যাঁ, এই ছবিগুলো দিচ্ছি, কোন মাসেলের কোনটা নাম, এই জিনিসগুলো একটু মনে রাখলে আমাদের জন্য ভালো। কারণ আমরা করি কি, আমরা হচ্ছে অ্যাডভান্স, আমরা যারা অ্যাডভান্স নার্স আসবো, আমরা আমরা ওই আমাদের আদিগুলমের জেনারেশনটাকে আমরা ভুলে যেতে চাই। আমরা এমন নার্স হতে চাই আমরা যাতে জানি আমরা কোথায় ইনজেকশন দিচ্ছি, কোন বডি পার্টে ইনজেকশন দিচ্ছি, অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে আমরা এই মাসেলে ইনজেকশনটা দিছি। ডক্টরের সাথে যখন কনভারসেশন করবো, কোনো হায়ার লেভেলের কনভারসেশন করবো বা কোথাও প্রেজেন্টেশন দিতে যাব, তখন আমরা যাতে বলতে পারি যে আমরা এই জায়গায় এই পয়েন্ট অফ ভিউতে আমরা ইনজেকশন গুলো দিচ্ছি। ঠিক আছে, এই জন্য এইগুলো জিনিস একটু দুই তিনবার দেখলে আমাদের মনে পড়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আমরা ডেলটয়েডে কোন ইনজেকশন দিয়ে থাকি? IM ইনজেকশন আইএম ইনজেকশন। আইএম কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়? 90, সাবকিউটেনাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয়? সাবকিউটেনিয়াস 15 to 20, আর না ইন্টারনার্মাল? ইন্টারডার্মাল 45 মেবি, ভুলে গেলাম। একটু কারেকশন দেখবেন, ইন্টারনার্মাল কিন্তু 10 to 15, আর সাবকিউটেনাস 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওইটা তাহলে উল্টো পাল্টা হয়ে গেছে, 45 আর এটা হচ্ছে 15 to এটা একটু কেন 20। রিভিউ করলাম, কেন আমি বলি এটা কেন একটু রিভিউ করলাম আপনাদের সাথে, কারণ প্রশ্ন আসে, দেখবেন জি, প্রশ্ন আমার আসছে। এটা উল্টা পাল্টা হয়ে গেছে, সাবকিউটেনিয়াস একটা হ্যাঁ, বলছি ইয়েতে। হ্যাঁ, এটা একটু একটু রিভিউ করে দেখবেন, এটা কিছু না, এমন তেমন কিছু না, এটা আমরা সবাই জানি। কিন্তু ওই যে বললাম না, পরীক্ষার ক্ষেত্রে পিএসসি এমন একটা জায়গায়, পিএসসি টেবিল এমন একটা যে আপনি জানা জিনিস ভুল করে আসবেন। আপনি যতই পারেন কেন, আপনি যতই মুখস্থ বই করেন, কারণ পরীক্ষার স্টেট, মানে পরীক্ষার যে সিচুয়েশন, পরীক্ষার যে হল রুম আপনাকে ভুলে যেতে বাধ্য করবে ওই জায়গাগুলো। হ্যাঁ, আর এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট, হচ্ছে নেগেটিভ মার্কিং। আমার তো বেশি আচ্ছা, টেনশন হয় জয়েন্ট ইংলিশ নিয়ে। ইংলিশে। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলছি, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নামে একটা বই পাওয়া যায়, যেটা ভার্সিটি স্টুডেন্টরা আপনার পরীক্ষার জন্য দিয়ে থাকে। এখানে প্রচুর জি, প্রশ্ন আছে, আমাদের আমি সিলেবাস বিপিএসসি দিয়ে দিছে। আমি ফলো বলেন করতেছি বলেন। হচ্ছে মাস্টার। খারাপ না, আমি বলবো খারাপ না, জি, অবশ্যই মাস্টার্স আমি পড়ছি, খারাপ না, খুবই ভালো প্রশ্ন, খুবই জি, ভালো বই। কিন্তু আমার কথা দরকার হচ্ছে আমি খুব বেশি এক্সারসাইজ করব, আমি খুব জি, বেশি প্র্যাকটিস করব। জি, আমাকে যখন যখন আপনি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ইংলিশ কিন্তু হুবহু রিপিট হয়, আর ইংলিশ জি। রিপিট করে ভার্সিটির এক্সামের প্রশ্ন। আচ্ছা, ইংলিশ হুবহু রিপিট করে, আর রিপিট করে ভার্সিটি এক্সামের প্রশ্ন। আর ভার্সিটি এক্সামের জন্য সব থেকে বেস্ট বই হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এটা আচ্ছা, পিডিএফ তাহলে ওটা পাওয়া আমি যায়, সমস্যা নাই, এগুলোর সবগুলোরই পিডিএফ কালেক্ট পাওয়া করবো যায়, নি। অনলাইনে প্রচুর পিডিএফ জি, পাবেন, আপডেট পিডিএফ পাবেন।
জি এত বই কেনার দরকার নাই, মোবাইল আছে, মোবাইল কাজে লাগাবেন, আপডেট পিডিএফ রাখবেন। আমি জি তো মনে হয় বই কিনছি, আর বই মানে 6-7টার উপরে বই নেই, আমার সব পিডিএফ থাকতো। কারণ আমি প্রেফার করতাম কি জানেন, বই থেকে পড়া থেকে আমার মোবাইলে পড়তে বেশি ভালো লাগতো। জি কেন? কারণ মোবাইল আমার দেখতে বিরক্ত লাগে না, বইয়ের পাতা দেখতে বিরক্ত লাগে। কারণ ওই যে আমরা মোবাইল এডিকশন হয়ে গেছে, আমাদের জি মোবাইল এডিকশন হয়ে গেছে যে। এখন আপনি একটা ল্যাপটপ জিনিস চিন্তা করেন, আছে আপনি কিন্তু কথাটা ওটা একবার মিলাই নষ্ট দেখেন। হয়ে গেছে, তো এই জন্য একটু মোবাইলে হ্যাঁ। অত কমফর্ট ফিল করি না। আর আমি আপনার কাছে যদি থাকে, মানে আছে কি পিডিএফটা? পিডিএফ আমার কাছে আছে। কি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম? আপনি আমাকে নক দেন, আমি আপনাকে ডাউনলোড করে আচ্ছা, দেবো, সমস্যা নেই। থাকতে পারে আমার জি কাছে। ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকের টপিকটা এখানেই শেষ করি। কারণ মাসকুলার সিস্টেম নিয়ে আসলে এইভাবে টপিক শেষ করা, এটা আপনার বুঝবেনও না, অনেক বেশি জিনিস। এটা হচ্ছে অফলাইন ক্লাস নেওয়ার জিনিস, এবং হচ্ছে আপনার ডামি নিয়ে বোঝানোর জিনিস। হ্যাঁ, এগুলা আসলে অফলাইন অনলাইন অনলাইন ক্লাস 1 ঘন্টার ক্লাস, তারপরে তোমাদের টান দিয়ে কোনো কিচ্ছু নাই আপনাদের। কি করবো আর, যেহেতু প্রিমিনারি ব্যাচ, আপনার একাডেমিক ব্যাচ না, সেই ক্ষেত্রে আপনাদেরও বোঝা উচিত। কারণ আপনারা তো প্রিমিনারি ব্যাচ করতেছেন, তার মানে এগুলো আপনারা পড়ে আসছেন। আপনারা জাস্ট রিভিউ করতেছি, আপনাদেরকে বুস্ট করতেছি। আহ সেক্ষেত্রে অবশ্যই বলবো, যেহেতু আমার সামনে ক্লাস অর্থোপেডিক নার্সিং, এই টপিক নিয়ে আমি আবার একবার রিভিউ করবো, এই অর্থোপেডিক নার্সিং নিয়ে, চিন্তার কোনো কারণ নাই। তো আজকের এই 3টা টপিকের মধ্যে কারো যদি কোনো কমপ্লেন থাকে, আপনি আমাকে বলতে পারেন। আপনার একটা কমপ্লেন যেটা ছিল, ওটা আমি বলবো জাস্ট আপনার কনফিউশনটা আপনি রেকর্ডিং ক্লাসটা দেখলে হয়তো কনফিউশন কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি বুঝতে সমস্যা, আপনি আমাকে আমার পার্সোনালি নক করিয়েন, সমস্যা নেই। তবে আমি বুঝতে পারছি, বাট ওটা হচ্ছে কি, যে আমার যে হুম। ডায়াগ্রামটা আছে, ওই ডায়াগ্রামটা একটু হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ ডিভাইডেড, এটার মধ্যে এভাবে ইয়ে করা নাই, এই জন্য ওটা আমি আচ্ছা, পরের বার রিপিটেড ডায়াগ্রাম, ক্লাস আচ্ছা, দেখলে ওটা আমার বুঝতে কাছে পারবো। একটু মনে হয়েছে। আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, এখানে অনেক ডায়াগ্রাম পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে অনেক ডায়াগ্রাম পেয়ে যাবেন। আমার কাছে এটা একটু ভালো লাগছে যেন আমি এটা রাখছি। আপনার কাছে আরো তো অনেক ডায়াগ্রাম আছে, আপনি ইয়া নিয়েও আপনি জি, ডায়াগ্রাম পেয়ে তো যাবেন, আপনার প্রশ্ন ডায়াগ্রাম তবে পেয়ে যাবেন। কনসেপ্ট যেটা বুঝাইছেন ওটা আমার ক্লিয়ার হয়েছে, এটা সমস্যা নেই। এটা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকের ক্লাসটা কি শেষ করতে পারবো? সবার কি সবার সম্মতি দিলে তাহলে ক্লাসটাকে ব্যাক করি, কি বলেন? কারো কি কোনো প্রবলেম আছে আর? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস বুঝতে পারছেন তো, না? জি স্যার, পেরেছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটা শেষ করলাম, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আল্লাহ হাফিজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।